আমার এক কাপ চা খাইলে আমি অনেক খুশি। বুঝতে পারছেন? তাহলে দেখেন এক একজনের কিন্তু এই যে স্যার মনে পড়ছে, আর একটা হইলে হয়েছে। হ্যাঁ, আমাকে খুশি করে স্যার আসেন চা খাই, চা আমি মানা করি না। রাত যদি 2টা বাজে হয় বলবেন স্যার চা খাবেন, আমরা হ্যাঁ চা খাবো। এটা শিখিয়ে দিলাম সহজ টেকনিক। তো এরকম এক একজনের এক একটা খুশিকর ব্যবস্থা, তার একটু খুশি করান, সে আপনাকে সময় দিবে। 1 ঘন্টা দরকার নেই, 5 মিনিট একটু বুঝে যান, একজনকে হেল্প নেন, যে পারে তার কাছ থেকে হেল্প নেন। স্যারের চেম্বারে একদিন গেছিলেন, আরে স্যার একদিন গেছিলাম, একদিন গিয়ে ফেরত আসি, স্যার অনেক ব্যস্ত, তো ব্যস্ত তো থাকবেই। আরেকদিন যান যদি আপনার প্রয়োজন হয়। আসলে আমাদের প্রয়োজনটা ওই লেভেলে হয় না, এই জন্য ইংলিশে ভয় পাওয়ার কিচ্ছু নাই, চেষ্টা করেন। আমরা অনেক শব্দ জানি, চর্চা নাই বিধায় ভুলে যাই। কিন্তু এই জন্য বললাম যে যখন রিপোর্টগুলো আসবে, রিপোর্টগুলো কিন্তু কিসে আসবে? ইংরেজিতে আসবে। এই জন্য আমরা ইংলিশ শব্দগুলি পড়ার চেষ্টা করব। অ্যানাটমির যদি সরাসরি বাংলা করতে যান, বাংলা ভাষাটা অনেক কঠিন হয়ে যায়, অনেক বিদঘুটা হয়ে যায়, মনে থাকে না। এই জন্য অ্যানাটমি ফিজিওলজি যখন আমরা পরীক্ষাতে লিখি, ওই শব্দটাকেই বাংলা উচ্চারণে লিখি আমরা। যেমন ফিজিওলজি, শারীরবিদ্যা লেখার দরকার নেই, আপনি ফিজিওলজিকে ফিজিওলজি লেখেন, 100% মার্ক পান। কথা কি বুঝতে পারছেন? মানে শব্দগুলি আমরা ইংলিশে শিখব। এই শব্দগুলি জানা না থাকলে আমরা প্যাথোলজিক্যাল রিপোর্ট বুঝবো না। ক্লিয়ার তো? আচ্ছা, এই জন্য রোগীর সাথে কথা বলতে গেলে, রোগীর আস্থা অর্জন করার জন্য প্রথম হচ্ছে আপনার প্যাথোলজি রিপোর্টটা দরকার। আমার ট্রিটমেন্ট কিন্তু না, কারণ আমাদের ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে প্যাথোলজিক্যাল রিপোর্টের গুরুত্ব হচ্ছে 3য় শ্রেণীর লক্ষণের গুরুত্ব যতটুকু অতটুকু, 3য় শ্রেণীর লক্ষণ হিসেবে মূল্যায়ন করা হয়। প্রথম শ্রেণী হচ্ছে কোনগুলা? যে মানসিক লক্ষণ, মানে যেগুলা রোগীর নিজস্ব ভাষায় বলবেন, নিজের কথা যেগুলো বলবে। 2য় শ্রেণী হচ্ছে সার্বদৈহিক লক্ষণগুলা, এই যে আমার ঘুম হচ্ছে না, পিপাসা হচ্ছে না, বেশি খাচ্ছি, কম খাচ্ছি, পায়খানা, প্রস্রাব, সব হচ্ছে কি 2য় শ্রেণী সার্বদৈহিক, এগুলোতে ওষুধ সিলেকশন হয়। বাট 3য় শ্রেণী হচ্ছে আঙ্গিক লক্ষণ এবং প্যাথোলজিক্যাল যে লক্ষণগুলো আসবে, রোগের কিছু মানে আসবে, লক্ষণ যেগুলো আসবে, রিপোর্টের কিছু বিষয় আসবে, এগুলো হচ্ছে 3য় শ্রেণী, এগুলো লাগবে। যখন আপনার ওষুধ নির্বাচন করবেন তখন দেখবেন ওই ওষুধটা প্রথম শ্রেণীর লক্ষণকে কাভার করে কিনা, মানে রোগীর মানসিক লক্ষণকে কাভার করে কিনা। যদি করলো, এবার আমি দেখব রোগীর ওই ওষুধের সাথে, যেমন অনেক সময় আমরা বলি স্যার জিহ্বা দেখেন, জিহ্বা দেখে কি ওষুধ, জিহ্বা থেকে ওষুধ নির্বাচন করা যাবে? আসে 2-3টা ওষুধ হাতে গোনা, যেমন রাস্টক্স আমরা জিহ্বা দেখে দিতে পারি, কোনো লক্ষণ লাগবে না। আপনি জিহ্বাটা যদি পান, একদম রাস্টক্সে একক লক্ষণে আসছে, এটা রাস্টক্সের ওষুধ। কি এন্টিমক্রুড জিহ্বা দেখলে বোঝা যায়, তাই না? এন্টিমক্রুড, রাস্টক্স, এগুলো আমরা কি মার্কস হলো, অনেক ক্ষেত্রে আমরা জিহ্বা দেখি, কিন্তু অনেক সময় মার্কস হলে জিহ্বা না থাকলে আমরা মার্কস হল প্রয়োগ করি, এক্ষেত্রে একটু কনফিউশন হয়ে যায়। আমরা কি স্যার আমার তো ঘুম হয় না, এই ঘুম হয় না বললে ওষুধ আসবে না, কিন্তু যখন ওষুধের ওই যে প্রথম শ্রেণীর লক্ষণটা কাভার করবে, তখন দেখবেন ওই ওষুধের সাথে বাকি সার্বজনীন লক্ষণগুলো কভার হয়ে যাচ্ছে। এগুলো 2য় শ্রেণীর লক্ষণ। যদি ওষুধটা যদি, তার মানে কি আপনি 80% শিওর হয়ে গেলেন, কিন্তু 70% শিওর হয়ে গেলেন। এবার দেখবেন ওই ওষুধটা রোগীর যে কষ্ট, মেইন লক্ষণ বা রোগ নিয়ে যে আসছে, তার রিপোর্টে যে রোগের কথা ইন্ডিকেট করতেছে, এবার দেখবেন ওই ওষুধটা ওই রোগের ক্ষেত্রে কি পরিমাণ ভূমিকা রাখে। বাস হয়ে গেলাম 3য় শ্রেণীর লক্ষণ। তাহলে তখন বলা যায়, এটা 100% বলা যাবে না, কিন্তু আপনি কি 90-95, মানে কি আপনি অনেকাংশে শিওর এটি ওষুধ। বড় ডাক্তাররা কিন্তু যখন দেখবেন এরকম বোর্ড গঠন করে, বা একজন ডাক্তার আরেকজন রোগী যখন দেখা যায়, কারণ তারা তখন একই লেভেলের জ্ঞান বলা চলে। আমার লেভেল জর্জ ভিতর কাছে লেভেল জ্ঞান এখন হবে না, কারণ আমি তার ধারে কাছে চাইতে পারি নাই। কিন্তু জর্জ ভিতর কাছে এখন যে লেভেলের ডাক্তার, আমাদের উপমহাদেশে অনেক ভালো ডাক্তার আছেন তার লেভেলের, বা আমরা যদি ধরেন কেন বা বরিক, তার সাথে যদি কম্পেয়ার করি, প্রায় কি সমকক্ষের ডাক্তার না তারা তাদের লেভেলে তো সমকক্ষ প্রায়, তাই তো? তখন দেখবেন তাদের ওই যে থিওরি, ওই যে পর্যবেক্ষণ মিলে যাবে, ওষুধ সঠিক হয়। কিন্তু আমরা তো এক একজন এক এক রকমের নলেজ দেখে আমাদের ওষুধ হয় 14 রকমের। এখানে সমস্যা হচ্ছে আমাদের নলেজ গ্যাপের হচ্ছে সমস্যা। এই জন্য আমরা এক একজন ডাক্তার এক একটা ওষুধটা সিলেকশন করি। তাহলে এই যে প্যাথোলজিক্যাল যে এটা 3য় শ্রেণীর যেটা, তো এটা আপনাকে কী করতে হবে? সাপোর্ট লাগবে। বুঝতে পারছেন তো রিপোর্টটা কেন জরুরি? 3 নম্বর হচ্ছে গিয়ে রোগের প্রোগনোসিস, ভাবি ফল।
এবং পরবর্তী রেজাল্ট ডিপেন্ড করবে প্যাথোলজির উপর। কিছু কিছু রোগ আছে আপনার প্যাথোলজি ছাড়া ওইটাকে আরোগ্য আপনি করতে গেলে সমস্যার সম্মুখীন হবেন। উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন একজন রোগী আসলো জন্ডিস নিয়ে। কি নিয়ে? আইসেই বললো যে স্যারের কাছে চেম্বারে গেল, স্যার আমার তো জন্ডিস হয়েছে। কি হয়েছে? আরেকজন রোগী আসলো আমার কাছে, স্যার আমার তো জন্ডিস হয়েছে। আমি তো বড় ডাক্তার, জন্ডিস হয়েছে বেশ ভালো কথা। জন্ডিসের ওষুধ কি? কি জোরে বলেন? হ্যাঁ, চেলিডোনিয়াম। গুড, আমিও জানি জন্ডিস হচ্ছে চেলিডোনিয়াম। এক বোতল চেলিডোনিয়াম বাইরে করে নেন, এটা খান, ভালো হয়ে যাবেন গিয়া। যান, আর লাগবো না আসতে, 500 টাকা ভিজিট নিয়ে নিচ্ছি, অনেক টাকা। স্যারে তো বিপদে পড়ছে, স্যারে তো পড়াশোনা করে, এই জন্য স্যারে তো আমার মতো দিতে পারে না। স্যারে জিজ্ঞেস করলো আপনাদের জন্ডিস হয়েছে, আপনি কিভাবে বুঝলেন? কয় স্যার আমার তো খাইতে পারি না, খাইতে গেলে বমি বমি ভাব লাগে। দেখেন তো আমার একটু চোখটা হলুদ হয়েছে নাকি। স্যার একটু পরীক্ষা করলো। জন্ডিসের পরীক্ষা কেমনে করে? হ্যাঁ, দেখানো যে মনে করেন আপনার পাশে রুগী, দেখান তো, এই আপনি এদিকে তাকান, আপনি রুগী দিয়ে তাকান দেখি। আপনি ফেল করছেন, দেখান ম্যাডাম, এটা দেখান ম্যাডাম, রুগী দেখেন ম্যাডাম, একটু ঘুরেন, একটু হেল্প করেন, কোঅপারেট করেন। হ্যাঁ দেখান, জন্ডিসের রুগী দেখেন, কেউ জন্ডিস পরীক্ষা করবেন। আপনি ফেল করছেন, আপনি ফেল করছেন, হাত দিলেই ফেল, হাত দিলেই ফেল। হ্যাঁ, কোনটা ঠিক আছে? কি কইছেন? না, হাত দিলে ফেল না, মানে ওনার হাতের যে পজিশন ওইটা দেখে বলছি ফেল। হাত দিলে ফেল না, কিন্তু সঠিকভাবে হয় নাই। আসেন, একজন আসেন, ভলেন্টিয়ার আসেন, আসেন আমি দেখাই দিই। আসেন ইয়াসিন সাহেব, আসেন। যখন রোগী বলল যে আমার জন্ডিস হয়েছে কিনা একটু দেখেন চোখগুলো হলুদ কিনা, যদি আপনি চেহারা দেখতে পারেন, হ্যাঁ, যে চেহারার মধ্যে হলুদ ভাব আছে, তাহলে হাত দেওয়ার দরকার নাই। আমরা দেখতেই পাচ্ছি হলুদ হয়ে যাচ্ছে, ইয়েলো। হ্যাঁ, ইয়েলো ডিসকালারেশন রেপার্টরিতে পাই, তাই না? জন্ডিস উপর থেকে যত নিচে নামবে খুব সিভিয়ার পর্যায়ে, যদি দেখেন সমস্ত শরীর, হাত পা সব, পেট টেট পুরো হলুদ হয়ে গেছে, মাপার দরকার নাই, বুঝবেন জন্ডিস 12-13 চলে গেছে। এটার পরীক্ষা করতে হবে না যে পুরো বডি হয়ে গেছে মানে কি 12-15 উপরে জন্ডিস আছে। ক্লিয়ার? জন্ডিস দেখার নিয়ম হচ্ছে, যদি মনে হয় সন্দেহ থাকে আমরা চোখটা দেখব। হ্যাঁ, তারেক সাহেব যদি দেখা যাচ্ছে এনিমিয়া পরীক্ষা করার জন্য, হ্যাঁ ভুলে গেছেন, প্যাচ লেগে গেছে, এটাই সমস্যা। এনিমিয়া জন্ডিস, প্যাচ লেগে গেছে, আপনিও এনিমিয়া পজিশনে গেছেন। হ্যাঁ, জন্ডিস দেখতে হয় উপরের অংশে, চোখের উপরের জায়গাতে, এটাকে আমরা বলি স্ক্লেরা। যে চোখের যে সাদা অংশ, এই যে কালো যে মনিটা বলি আমরা, এটা বাদ দিয়ে যে সাদা জায়গা আছে, খোলা জায়গাটা, এটা কি বলা হয়? স্ক্লেরা। SCLERA, স্ক্লেরা। কি বলে? সবাই বলেন, কি বলে? স্ক্লেরা। হ্যাঁ, আওয়াজটা কম হচ্ছে, স্ক্লেরা বলে। এরকম 2 হাত দিয়ে যখন রোগীকে উপরের দিকে বলবেন, টান দিবেন, হ্যাঁ 2 হাত দিয়ে দেখেন, রোগী বলুন আপনি নিচের দিকে তাকান, এই যে তাকালে দেখেন সাদা জায়গাটা স্পষ্ট দেখা যাচ্ছে না? এই যে সুন্দর মতো। দিনের আলোতে দেখলে ভালো হয়, তো চেম্বারে আমরা দিনের আলো পাবো কই? ওই লাইটের, উজ্জ্বল লাইটে যতটুকু দেখা যায় স্পষ্টভাবে দেখবেন। হ্যাঁ, যান, ধন্যবাদ। কি বুঝতে পারছেন তো? উপরে টান দিবেন, উপরের কি আইলিড টান দিয়ে ধরে রোগীকে বলবেন নিচের দিকে তাকাতে, নাহলে কী করবেন, যেদিকে টান দিবেন রোগী ওদিকে দেখার চেষ্টা করে। আর এনিমিয়া হচ্ছে ঠিক উল্টা, নিচের আইলিড টান দিবেন, উপরের থেকে তাকাতে, রোগী নিচে তাকিয়ে থাকবে যে কী দেখতেছে ডাক্তার সাহেব, আমিও দেখি, তখন বোঝা যাবে না। কি মনে থাকবে তো? এটা আমরা কি করলাম, এটা আমরা চেষ্টা করলাম। হ্যাঁ, আচ্ছা, জন্ডিস। এখন ওই যে স্যার তো দেখলো, দেখে বললো যে আচ্ছা ঠিক আছে, একটু একটু মনে হচ্ছে, তা আপনি কাজ করেন, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। স্যার কী করবেন, ওনার জিব্বা টিব্বা দেখে কিছু প্রশ্ন করে, একটা সংক্ষিপ্ত হোক পূর্ণাঙ্গ হোক রোগীলিপি করে, স্যার কী করলেন, একটা ওষুধ মিনিমাম সিলেকশন করে দিলেন। কি বোঝা গেছে তো? স্যারের দৃষ্টিতে ধরেন ওষুধটা আসছে কি, ন্যাট্রাম সার্ফ। কী ওষুধ আসছে? কেন আসলো? রোগীর প্রশ্ন করার মাধ্যমে। আর আমি কি দিছি, মুখস্থ ওষুধ দিছি, কিন্তু ওষুধের নাম কি দিছিলাম?
চেলিডোনিয়াম, গুড, মনে রাখবেন এটা। একটা মিনিট, জরুরি মনে হয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ব্যস্ত, বলো। লেখা কিছু করার নেই, তাতে যাওয়ার কথা না, ঠিক আছে। তাহলে দেখো একটু কার্ড নিয়ে যদি সম্ভব হয়, পরে কথা বলতে সবাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো স্যার কী করলেন, ন্যাট্রাম স্যার দিয়ে দিলেন এবং উনি একটা টেস্ট লিখে দিলেন। জন্ডিসের পরীক্ষার নাম কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, জন্ডিসের না জানলে অসুবিধা নেই, কারণ আপনার জানার কথা না। যদি কেউ জানে, ওই সময় আমরা জানি যারা চেম্বার করেন। হ্যাঁ, SBS মানুষ যদি খায় না, ভিডিও হইতেছে কিন্তু। হ্যাঁ ম্যাডাম, এগুলো তো কাইটা দিয়ে এডিট করে দিন কিন্তু। হ্যাঁ, কি বলছেন? SBS। আয়োজন বলছেন কি বিড়াল? লিন্ডা। হ্যাঁ, আর কি এর মাইল লাগামো এতক্ষণ পর কেন আসলো? হ্যাঁ, সিরাম। যারা ইন্টার্নি করতেছেন আজকে স্টিমল যাবে তাদের উপর দিয়া, আর যারা ডাক্তার সাবধান। আর যারা 4th ইয়ার পর্যন্ত আছেন অসুবিধা নাই, 3rd ইয়ারের একটু সমস্যা আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি সিরাম বিলিরুবিন পরীক্ষাটা দিলেন স্যারে, ছোট্ট একটা পরীক্ষা দিলেন, বললেন যে এই পরীক্ষাটা করে 1 সপ্তাহ পর আমার সাথে দেখা করবেন। ক্লিয়ার? পর্যায়ক্রমে 2জন রোগী আসলো। আমার রোগী তো খুব খেয়ে পেটে আমার কাছে আসছে, ডাক্তার সাহেব কি ওষুধ দিছেন, ওষুধ খায় তো কাজ হইতেছে না, ওষুধ খায় তো কি কাজ হচ্ছে না, দেখেন একই অবস্থা, একই রকমভাবে আছে। স্যারের রোগীও আসছে 1 সপ্তাহ পরে ওষুধ খেয়ে, সাথে কি রিপোর্ট নিয়ে আসছে, তাই না? তো আমার রোগী কমপ্লেন করলো কি সে ভালো হয় নাই, স্যারের রোগী কি বলল? কিছু বলে না, চুপচাপ রিপোর্টটা দিয়ে বসে আছে। স্যার রিপোর্টটা দেখলেন, দেখার পরে জিজ্ঞেস করলেন আগে আপনার কি অবস্থা, সে বলল না আমি এখন ভালো আছি, আমার যে সমস্যা ছিল খাওয়া দাওয়ার যে একটা বমি ভাব লাগতো সেটা কমছে, কি খুব ভালো আছি। আমার রোগী কী করলো, হচ্ছে না, আমি আবার ওষুধ বদলে আমরা একটা ওষুধ দিয়ে দিলাম, এই রোগী আর আমার কাছে আর আসলো না। ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি নিজেও জানি না। স্যার কেন দিলেন? বললেন যে ভালো, রোগী কি ভালো ফিল করছে না, ওষুধটা কী হয়েছে সিমিলিমাম হয়েছে, এবং উনি যে রিপোর্টটা দেখলেন, দেখার পর বললেন না আপনার জন্ডিস নাই, এটা নাই। এই যে একটা কি উন্নতি অবনতি যে একটা ব্যাপার, এই ব্যাপারটা কিছু কিছু রোগের ক্ষেত্রে আপনাকে রিপোর্ট নির্ভর হতেই হবে। এনিমিয়া, আলসার আগে কোন পার্টে আলসার আছে, আসলে আলসার আছে কি না, এখন বুক জ্বালাপোড়া করলেই রোগীরা, বিশেষ করে একটু বয়স্ক যারা আছেন আগের আমলে, আমার মনে আলসার হয়ে গেছে, আমার আলসার হয়েছে ডাক্তার সাহেব। আপনি কি শিওর হন? আলসারের জন্য কি পরীক্ষা দিবেন বলেন? কি পরীক্ষা দিবেন? এখনো পরিচয় কেউ বলবেন না, বলেন, অসুবিধা নেই। এন্ডোস্কোপি দিবেন, মিডিনোস্কোপি, এটা একটা পরীক্ষা। প্যাথোলজিক্যাল একটা পরীক্ষা আছে, পেপটিক আলসারের জন্য স্পেসিফাইড একটা পরীক্ষা আছে, সেটা কী বলা হয়, এইচ পাইলোরি বলা হয়। হ্যাঁ, কারণ অন্যপ্যাথির মতে এইচ পাইলোরি এটা একটা ব্যাকটেরিয়া, হেলিকোপাইরাল ব্যাকটেরিয়া বলা হয় এটাকে। এই ব্যাকটেরিয়া উপস্থিত থাকলে বোঝা যায় কি ওখানে আলসার আছে। এই পরীক্ষাটা আমরা দেব। তাহলে এই পরীক্ষার নলেজগুলি কি আমার জানা দরকার না? পরীক্ষা কিভাবে করতে সেটা আমার জরুরি না, কিন্তু এই পরীক্ষার রেজাল্টটা পজিটিভ নেগেটিভ কিভাবে আমরা কখন দেব, এই নলেজটুকু আমাদের প্রয়োজন। ইনশাল্লাহ আজকে আমরা দিন শেষে যে কোন রোগের জন্য কি পরীক্ষা দেবো অ্যাটলিস্ট সেটা আমরা দিয়ে দেবো আপনাদেরকে। হ্যাঁ, শেষে দেবো একদম, যারা শেষ পর্যন্ত থাকবেন। এটা হচ্ছে জাদুর কাঠি। আর তার আগ পর্যন্ত আমরা শিখব। তাহলে এই একটা বিষয় হচ্ছে আমরা প্যাথোলজি শিখি, তাই না? এরপর আর একটা প্যাথোলজি শিখি আমরা এই কারণে, প্রত্যেকটা ওষুধের নিজস্ব কিছু কাজ আছে। আপনি বাসা বাড়িতে অনেক কাজ করেন, আপনি অনেক কাজ পারেন, কিন্তু সব কাজ আপনি ভালো পারেন না। পারেন? এটা কোরবানি হইল না, গরুর গোস্তের কি অনেক আইটেম হয় না? সব আইটেম কি মজা লাগে? এক একজনের কাছে এক একটা আইটেম মজা লাগে, তাই না? হ্যাঁ, কেউ তেহারি পছন্দ, কেউ গরুর কাচ্চি পছন্দ,
কেউ আবার যে পাতলা পাতলা করে কী বলি স্টেক না কী জানি বলে ওইটা নাকি খুব মজা, ওইটা রাখে। কেউ কাবাব পছন্দ করে। এখন আপনি কিন্তু আবার নিজে কিন্তু সব আইটেম ভালো পারবেন না। এক একজনের কি ক্যাপাসিটি হচ্ছে এক একটা আইটেম ভালো করার। ঠিক আমাদের ম্যাটেমেটিক্যাল ওষুধগুলোরও এক একটার এক একটা ক্যাপাসিটি থাকে। সে কোন কোন রোগের ক্ষেত্রে আমাদের বডির কোন কোন অর্গানের উপর সে এক্সপার্ট। এই জন্য বলছিলাম দুবের বইটা একটু নিয়ে আসতেন, আপনাকে দেখাইতাম। ইংরেজি টেক্সট বুক আছে এস কে দুবে, কে এন মাথুর, জে ডি পাতিল, এগুলো হচ্ছে কি টেক্সট বুক বলে। মাথুরটা আছে, কে এন মাথুরের মধ্যেও আছে সম্ভবত, একটু দেখি নিয়েছেন তো মাথুর বা পাতিল যেটা পান। এই বইগুলো বলে টেক্সট বুক, পাঠ্য বই। আমাদের বাংলায় কোনো টেক্সট বুক নাই, এটা হচ্ছে আমাদের আফসোস। আমাদের বেশিরভাগ বইগুলি হচ্ছে বর্ণনামূলকভাবে লেখা, জাস্ট গল্প আকার কিছু দেওয়া। কিন্তু পাঠ্য বই হচ্ছে এটা ধারাবাহিকভাবে ফুললি কমপ্লিট করা। ওষুধের প্রুভার থেকে শুরু করে সমনাম, ক্রিয়াস্থল, কনস্টিটিউশন, এবং ওখানে একটা পার্ট আছে প্যাথোজেনেসিস বা প্যাথোলজি, রোগ উৎপত্তি। অর্থাৎ এই যে ওষুধটা তার ভিতরে প্রত্যেকটার মধ্যে মেডিসিনাল যে সাবস্টেন্স থাকে এটাকে বলে টক্সিক সাবস্টেন্স, বিষক্রিয়া। ওষুধ মানে বিষ, ওষুধ মানে কি যত ভালোই হোক কোনটা সহনীয় কোনটা কি বেশি মাত্রায়, কিন্তু বেশি যখন হবে সেটাই কি তখন খারাপ অবস্থা তৈরি করবে, তাই না? তাহলে এই যে ওষুধের যে টক্সিক অবস্থা এবং আর একটাকে বলা হয় ওষুধের উপাক্ষার মানে অ্যালকালয়ের একটা অবস্থা থাকে, এগুলো মূলত আমাদের বডির ভিতরে কি ফিজিওলজিক্যাল পরিবর্তন ঘটায়। যখনই ফিজিওলজিক্যাল চেঞ্জ করবে তখন সেটা কি হয়ে যাবে, একটা ডিজঅর্ডার না? ডিজঅর্ডার মানে কি প্যাথোলজি। এটাকে বলে প্যাথোজেনেসিস, যে আপনার ওষুধটা বডির ভিতরে গিয়ে কী পরিবর্তন ঘটাচ্ছে, কি মেকানিজম। এই জন্য প্যাথোলজির একটা পার্ট আছে, এটা বলে মেকানিজম। কী বলা হয়? মেকানিজম। তাহলে এই যে আমরা যদি এই প্যাথোলজি সম্পর্কে ভালো জ্ঞান রাখি, আলটিমেটভাবে আমাদের মেডিসিন সম্পর্কে ভালো একটা জ্ঞান চলে আসবে। বুঝতে পারছেন? এই জন্য ভালো টেক্সট বুক পড়তে গেলে, অথেন্টিক বই পড়তে গেলে আমরা প্যাথোলজিটা পড়ি। সে কি কাজ করে, কোথায় কাজ করে, এই প্যাথোলজির উপর ডিপেন্ড করে আপনি টোটাল মেডিসিনকে একটা লাইনে নিয়ে আসতে পারবেন। আমি যদি আপনাদেরকে বলি, দেখেন ফার্স্টে একটা মেডিসিন আছে বেলেডোনা। বেলেডোনা, এই বেলেডোনার অনেকগুলি লক্ষণ আছে না? দুই একটা লক্ষণ বলেন তো গুরুত্বপূর্ণ, বলেন। আর কি? উত্তাপ, আর কি? সহজ ভাষায় বলেন। আমরা বেলটা যে দেই, প্রয়োগ করি, কিভাবে প্রয়োগ করি, কোথায় প্রয়োগ করি, কিভাবে প্রয়োগ করি, মানে কেন প্রয়োগ করি, বেলটা কি দেখে প্রয়োগ করি? রক্তের উচ্ছ্বাস। আরে বাংলায় বলেন লাল লাল, একদম চেহারা লাল হয়ে গেছে, আরে তো পুরো বেলের লক্ষণ পেয়ে গেছে, আর কিছু লাগে না। জ্বর নিয়ে আসছে, জ্বর মানে তো উত্তাপ, চেহারা লাল হয়ে গেছে, আমরা কিচ্ছু দেখি না, এটা বেলের লক্ষণ, তাকায় রয়েছে আমার দিকে, আমি বেল দিয়ে দিলাম। অ্যাকোনাইট, অ্যাকোনাইটের জন্য আমরা কি দেখি? আরে ভয়, প্রথম হচ্ছে ভয়। এই যে দেখুন যত প্রকার ভয় থেকে উৎপত্তি, তার মানে কি সে নার্ভাস হয়ে যাচ্ছে। ভয় মানে কি নার্ভাস হচ্ছে, মানে কি নার্ভ। তাহলে দেখেন এই যে বেলটা কাজ করতেছে আমার কোথায়? সার্কুলেটরি সিস্টেমের উপরে কাজ করতেছে। সার্কুলেটরি সিস্টেম মানে কি আমার রক্ত প্রবাহ। এই জন্য বলছেন রক্তের উচ্ছ্বাস, বলছেন না, ওই জন্য বলছেন কনজেশন। এক কথায় কনজেশন ইজ দ্য কিনোট অফ বেলেডোনা। রক্তটাকে এক জায়গায় গিয়ে জমাট করে ফেলতেছে, ঊর্ধ্বমুখী গিয়ে চেহারাটাকে লাল করে ফেলতেছে। এই জন্য কোথাও আমার বডিতে ফোড়া হয়ে গেছে, লাল হয়ে রয়েছে, আমরা কি দিচ্ছি? বেল দিচ্ছি। ব্যথা ট্যাথা যাই থাকুক না, আমরা কি দেখতেছি? লক্ষণ পাচ্ছি, দিয়ে দিচ্ছি, এবং সাথে ধরলে কি উত্তাপ, অর্থাৎ ইনফ্লামেশন। এই যে ইনফ্লামেশন শব্দটা, দিস ইজ প্যাথোলজি। তার মানে দেখেন ইনফ্লামেশন মানে হচ্ছে বেলেডোনা। ইনফ্লামেশন যা যা লক্ষণ, বেলের মধ্যে সেম লক্ষণগুলি আছে। তাহলে দেখেন একটা কিনোটের মধ্যে, একটা কথার মধ্যে আমি পুরো একটা মেডিসিনকে নিয়ে আসতেছি, ইনফ্লামেশন। অ্যাকোনাইট যখন প্রয়োগ করব, নার্ভ কাজ করবে কোথায়? নার্ভের মধ্যে। সে নার্ভটাকে ডাউন করে ফেলতেছে, এবং এই ডাউন করার ফলে সেও কি করতেছে? সেও সার্কুলেটরি সিস্টেমে কাজ করে, কিন্তু সার্কুলেটরি হতে বাধাগ্রস্ত করে, আপনার ব্রেনে সাপ্লাই দিচ্ছে না। বেলেডোনার মধ্যে ব্লাডটাকে অতিরিক্ত সাপ্লাই দিচ্ছে, আর অ্যাকোনাইটের ক্ষেত্রে কী করতেছে? সাপ্লাইটাকে কমায় ফেলতেছে, তখন আপনার ব্রেন কাজ করে না, আপনার স্বাভাবিক চিন্তা শক্তি হারায় ফেলে। এই জন্য তখন আমরা আতঙ্ক হয়ে যায়, আরে ভূত দেখছি ওইখানে। কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন, হয়তো ছায়া বা কোনো একটা আলোর কারসাজি হওয়ার কারণে ওখানে হয়তো বা কিছু একটা দেখতেছে, হ্যালুসিনেশন হয়।
ক্লিয়ার? রাস্টক্স কাজ করে মাসেলের উপরে, এই জন্য যত প্রকার মাসেল ক্র্যাম্পিং, মাসেল পেইন আমরা রাষ্ট্রের দিকে চিন্তা করি, ব্রাইনের দিকে চিন্তা করি, তাই না? হ্যাঁ, কিছু ওষুধ আছে আমাদের নিউট্রিশন, পুষ্টির উপর কাজ করে। কি কি ওষুধ আছে বলেন তো পুষ্টির উপর কাজ করে? অনেক ওষুধ আছে। ধরেন রোগী দিন দিন শুকিয়ে যাচ্ছে, তেমন তার কি মাসেল ওয়েস্টিং হচ্ছে, মাসেল লস হচ্ছে, তার শরীরে কাজ করতেছে না। কি ওষুধ? আয়োডিয়াম, অ্যাব্রোটেনাম, ন্যাট্রামিউর। কি কাজ করে না এগুলা? কাজ করে। ভিতরে দেখেন তো স্যার প্যাথোলজি আছে নাকি এই শব্দটা, কোনো একটা মেডিসিন খুলে দেখেন প্যাথোলজি শব্দটা পান কিনা। তাহলে আমাদের কি বুঝতে পারছেন তো, ভেটেরিনারি মেডিকেল পড়ার জন্য কি লাগবে? প্যাথোলজির জ্ঞানটা লাগবে। প্যাথোজেনেসিস বা প্যাথোলজি, অ্যাফিনিটি, কম্পিটিশন, অ্যাফিনিটিস, প্রিপারেশন দেওয়া আছে। এটা মোটামুটি দুবের বইটাতে খুব সুন্দর মতো দেওয়া আছে প্যাথোলজিটা। কারো কাছে আছে দুবের বই? এখন প্যাথোলজি থাকবে না। আচ্ছা, তারপর দেখেন এই প্যাথোলজির জন্য আমাদের কিছু ভাষা লাগবে। হ্যাঁ, আজকে আমরা সেই ভাষাটা শিখব। তার আগে যাই, প্যাথোলজির কিছু শাখা আছে। হ্যাঁ, আমরা টোটাল সার্বিকভাবে যে প্যাথোলজি নিয়ে আলোচনা করি, রোগ নিয়ে আলোচনা করি, সেটাকে আমরা বলি কি? জেনারেল প্যাথোলজি। কি বলি? জেনারেল প্যাথোলজি। ল্যাবে যখন পরীক্ষা নিরীক্ষা হবে সেটাকে আমরা কী বলছিলাম, যে প্র্যাকটিক্যাল কাজগুলি হয়, কীভাবে পরীক্ষা তৈরি করে রিপোর্ট প্রদান করে, সেটা হচ্ছে কি? ক্লিনিক্যাল প্যাথোলজি। কি প্যাথোলজি? ক্লিনিক্যাল প্যাথোলজি। এরপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছোট ছোট অণুজীব নিয়ে কাজ করে, এগুলো কী বলা হয়? মাইক্রোলজি। হ্যাঁ, মাইক্রোলজি বা মাইক্রোবায়োলজি। যারা শুধু ব্যাকটেরিয়া নিয়ে কাজ করে এদেরকে বলা হয় ব্যাকটেরিওলজি। অনেকে ভাইরাস নিয়ে কাজ করে আলাদা, সেটা হচ্ছে কি? ভাইরোলজি। কেউ কেউ ছত্রাক নিয়ে কাজ করে, এটা কি? মাইকোলজি বলা হয়। ফাঙ্গাস যেটা ছত্রাক নিয়ে কাজ করে কি বলা হয়? মাইকোলজি। যারা ব্লাড নিয়ে কাজ করে, ওই যে রক্ত বিশেষজ্ঞ, হিম মানে ব্লাড, এই জন্য বলা হয় হেমাটোলজি। যারা রোগ প্রতিরোধ ব্যবস্থা, এই যে করোনা হইল যে, হ্যাঁ, রোগ প্রতিরোধ ব্যবস্থা, সেটা কি? ইমিউনোলজি। এগুলো হচ্ছে প্যাথোলজির বিভিন্ন শাখা। এগুলো অনেক বিশাল আলোচনা। এক একটা শাখা মানে হচ্ছে এক একটা পিএইচডি করা যায়, শুধু ব্লাড নিয়ে পিএইচডি করা যায়। তা আজকে একদিনে কিন্তু এত সম্ভব না। আজকে হচ্ছে মূলত আমাদের এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটা সঠিক গাইডলাইন দেওয়া, এবং যারা ফার্স্ট ইয়ার আছেন, সেকেন্ড ইয়ারে যারা আছেন, তারা এখন থেকে খুব ভালো করে অ্যানাটমি, ফিজিওলজি পড়বেন। অ্যানাটমি, ফিজিওলজি যদি পড়েন, আপনি কি করতে পারবেন? প্যাথোলজি সম্পর্কে ভালো জানতে পারবেন। তাহলে আপনাদের কিন্তু হাতে খড়ি শুরু কিন্তু এখন থেকে। আমাদের হার্টে সাউন্ড হচ্ছে না? ওই যে গত মাসে আমরা যখন আসলাম, নাজমুল স্যার খুব সুন্দর করে হার্ট সাউন্ড, লাং সাউন্ডের ক্লাস নিয়েছিলেন না, প্র্যাকটিক্যাল করছিলেন? কে কে করছিলেন? এখান থেকে কেউ করেন নাই? হাত তুলেন, পড়া ধরুন না, সমস্যা নেই। এই যে দেখেন, ওখানে কিন্তু একটা কথা বলছিল যে এই সাউন্ডটা আপনাকে বারবার বাসায় গিয়ে কী করতে হবে? শুনতে হবে। যদি আপনি শুনেন, রেগুলার সাউন্ডটা যখন আমরা শুনবো, ঠিক আছে, তাহলে আমরা কি অস্বাভাবিকটা ধরতে পারবো, তাই না? এই অস্বাভাবিক সাউন্ডকে বলা হয় কার্ডিয়াক মারমার। কি বলা হয়? কার্ডিয়াক মারমার বলে, মানে অস্বাভাবিক সাউন্ড। অ্যাবনর্মাল সাউন্ড ইজ কল্ড কি? কার্ডিয়াক মারমার। কোনটার? হার্টের, তাই না? স্বাভাবিক রেসপিরেশন হচ্ছে, কোথাও বাধাগ্রস্ত হচ্ছে না, কিন্তু যখনই আপনি শুনবেন কারো যদি ভিতরে সমস্যা থাকে, তার রেসপিরেশন দেখবেন বাড়ি খাবে। এই বাড়ি খাওয়ার আওয়াজটা একটু ভিন্ন রকম হবে, তাই না?
বুকের ভিতর নর্মালি কোনো সাউন্ড হয় না, কিন্তু অনেক সময় ঠান্ডা লাগে, বিশেষ বাচ্চাদের ক্ষেত্রে বা নিউমোনিয়ার পেশেন্ট যখন আমরা পাই, বুকের মধ্যে র্যাটলিং হয়, মানে গড়গড় গড়গড় সাউন্ড হয়, এবারে র্যাটলিং সাউন্ড, অথবা ওই যে করার টানার মতো ঘ্যাস ঘ্যাস শব্দ হয়, মানে সাউন্ডটা কি বাড়ি খাচ্ছে, ভিতরে কি বাড়ি খাচ্ছে, তাহলে এগুলো কি প্যাথোলজি না? এবং এই প্যাথোলজিতে উনি বলছিল কি কিছু কিছু ওষুধকে ইন্ডিকেট করে। এই যে ঘ্যাস গ্যাস 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 যে শব্দ হচ্ছে, কারণটা কি? আমাদের রেসপিরেশন সিস্টেমের ভিতরটা কীরকম দেখেন, যে ফিজিওলজিক্যাল নলেজ লাগবে। আমাদের পুরো নাকের ভিতর থেকে শুরু করে ট্রাকিয়া পর্যন্ত পুরো জায়গার হচ্ছে মিউকাস মেমব্রেনের লাইনিং দেওয়া আছে, পিচ্ছিল, তাই না? এই পিচ্ছিলটা করার কারণ হচ্ছে আমরা যে বাতাসটা নিচ্ছি, বাতাসটা খুব কি বলে হার্ড, যখনই সে নাকের ভিতর প্রবেশ করে আমাদের ভিতরের লাইনিংগুলোর মাধ্যমে কি হয়, তিনটা কাজ হয়। ওইটাকে একটু জাল দেয়, মানে একটু ওয়ার্মিং করে, ঠান্ডা থাকুক গরম থাকুক সে স্বাভাবিক একটা ন্যাচারালি নিয়ে আসে, সেটা বলে ওয়ার্মিং করা, উষ্ণ করা, এবং এটাকে ফিল্টার করে, পরিষ্কার করে, ধুলাবালি অনেক ব্যাকটেরিয়া থাকে, এগুলো কী করে ক্লিনিং করে। এরপর হচ্ছে ওটাকে একটু ভিজা ভিজা ভাব করে, আর্দ্র করে, আর্দ্র করার কারণে এই বাতাসটা সহনীয়ভাবে আমার ফুসফুসে প্রবেশ করে। যদি আমার এই প্যাসেজটা কোনো কারণবশত যদি ড্রাই হয়ে যায়, শুকায়া যায়, তখন কি ভিতরে বাড়ি খেলে ওই ঘ্যাস ঘ্যাস গ্যাস গ্যাস করারটার মতো আওয়াজ হয়। তাই ড্রাইনেসের কারণে আমরা কী ওষুধ চিন্তা করতে পারি? দেখেন 1 নম্বরে চলে আসে ব্রায়োনিয়া। যখন এরকম ঘ্যাস গ্যাস শব্দ হয়, কটার আওয়াজ পাই, এটা কোন ওষুধ নির্দেশ করে? স্পঞ্জিয়া, তাই না? স্পঞ্জের মধ্যে দিয়ে মনে হয় ই করতেছে, বাতাস নিচ্ছে। যদি র্যাটলিং পাই, ঘর 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 শব্দ পাই, কোন ওষুধ আসে? এন্টিম টার্টের কথা আমরা চিন্তা করি। দেখেন কত সুন্দর প্যাথোলজির মাধ্যমে ওষুধ চলে আসতেছে। তাহলে কি লাগে না প্যাথোলজি? লাগে, ঘুমাইন না কিন্তু। প্যাথোলজি মূলত আমাদের ইনভেস্টিগেশনের মতো 3টা কাজ করে, হ্যাঁ, গোয়েন্দার মতো। কয়টা কাজ করে? মেইনলি হচ্ছে হোয়াই, হাউ। 3 নাম্বারটা পরে আসতে প্র্যাকটিস অফ মেডিসিনের সাথে রিলেটেড। আগে আমরা হচ্ছে 2টা কোশ্চেনের অ্যান্সার খুঁজব। কেন হইল, কিভাবে হইল। এই জন্য আমরা জিজ্ঞেস করি না, রোগের কারণ খুঁজি না। দেখেন উৎপত্তির কারণ, আমরা রোগীলিপি করতে গেলে কি পাই? উৎপত্তির কারণ পাই না, জিজ্ঞেস করি না কেন হইল। আরে ভাই ঠান্ডা লাগছে, কেন হয়েছে? অনেকে ভাবে কি রোগীরা চেতে যায় গিয়া বলে কি কেন হয়েছে আমি কেমনে কমো। আসলে এইটা না, মানে বুঝায় বলতে হবে যে কেন হয়েছে বলতে যে আপনার কি কোনো কারণ জানা আছে কিনা, মানে কোনো কজেশন কি বা ফ্যাক্টর জানা আছে কিনা। একটা বাচ্চার ঠান্ডা লাগলো, লাগতেই পারে, আপনার আমি অসুস্থ হইতেই পারে, কিন্তু এগুলো হওয়ার জন্য কিছু পরিবেশ দায়ী আছে না? যেমন এখনকার পরিবেশটা কীরকম বলেন তো? কালকে আসি দেখি শীত, কম্বলও লাগছে, কম্বল দেওয়া আছে একটা, আর কি ফ্যান চালানো দরকার হয় না, কম্বল লাগে না যদি, মানে ফ্যান অফ করে ঘুমাইছি, অথচ একদিন আগেও কিন্তু গরমে 3টা ফ্যান লাগাইছি। এই যে হঠাৎ করে গরম, হঠাৎ করে ঠান্ডা, অসুস্থ হইতে পারেন না? ঠান্ডা গরম, ঠান্ডা গরম, এটার জন্য আমাদের ওষুধ আছে না? কি ওষুধ? অ্যালকামারা। আবার অতিরিক্ত গরম, গরমে ঘাম, ঘাম সাপ্রেসড হয়ে আমরা, অথবা ঘাম থেকে কি হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, জ্বর হয়ে যাচ্ছে, কি ওষুধ? ব্রায়োনিয়া, তাই না? আবার কালকে আসি বাতাসে আসতে গেলে হঠাৎ করে ঠান্ডা বাতাস শরীরে লাগছে, অসুস্থ হয়ে গেল, কি ওষুধ? এখন নাই। দেখেন কত সুন্দর বিষয়। তাহলে এই যে কজেশন, কি হোয়াই, হাউ, কিভাবে, এই হাউ দিয়ে হচ্ছে মেকানিজম, কি বলে এটাকে? মেকানিজম। কিভাবে হইল, কিভাবে চেঞ্জ করলো, কি করলো, এই 2টা কোশ্চেন উত্তর যদি আমরা পাই তাহলে আমরা প্যাথোলজি পাবো। কি? একটা হচ্ছে হোয়াই, একটা হচ্ছে কি। এরপরে এই প্যাথোলজির সাথে কি বলছিলাম? প্র্যাকটিস অফ মেডিসিনের সম্পর্ক, তাই না? আচ্ছা, প্র্যাকটিস অফ মেডিসিন জিনিসটা কি বলেন? মেডিসিনের প্র্যাকটিস, মেডিসিনের প্র্যাকটিস অর্থাৎ আমরা সারা জীবন যে পড়াশোনা করলাম 4 বছর, সারা জীবন 4 বছর যে পড়াশোনা করলাম, শেষে গিয়ে আমাদের কিছু যে রোগ ধরে ধরে শর্টকাট কিছু টেকনিক শেখানোর জন্য হচ্ছে মূলত প্র্যাকটিস অফ মেডিসিন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের হোমিওপ্যাথিতে ভালো কোনো প্র্যাকটিস অফ মেডিসিন নাই। এবং এটি সত্য কথা, হোমিওপ্যাথিতে অ্যাকচুয়ালি প্র্যাকটিস অফ মেডিসিন লেখা সম্ভব না, কোনো সম্ভব না। কেন সম্ভব না আমি আপনি সিম্পলি একটা বলি। দেখেন
যদি আপনার প্র্যাকটিস অফ মেডিসিন মানে হচ্ছে কি ঔষধ সম্পর্কে আমাদের আমাজন ফারুকী স্যার কিছুটা চেষ্টা করতেছেন কিন্তু সেটাও এক পাশ। অনেকে যারা লিখতেছেন সেটাও এক পাশ। কি জন্য? তারা কিছু রোগের নাম দিয়ে 4-5টা বলে ওই যে প্রথম শ্রেণীর লক্ষণ দিয়ে দিচ্ছে, অথবা যে ওষুধগুলি পরিচিত বেশি প্রয়োগ করি আমরা সেই ওষুধে কিছু লক্ষণ দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? ফারুকী স্যারের কথা যুক্তি আছে যে যদি আপনাকে লিখতেই হয় তাহলে রেপার্টরিতে বা প্রুভিং করা যতগুলো ওষুধ আসবে, হোক সেটা ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, প্রত্যেকটার প্রয়োগ লক্ষণ আপনাকে লিখতে হবে। তাহলে আদৌ কি এটা কি সম্ভব এত বড় দিয়ে? আচ্ছা, ওনার টাইপ আছে, তো উনি আবার কী করতেছেন, ছোট্ট করে রোগ দিচ্ছেন, কিন্তু না, আপনাকে প্র্যাকটিস মেডিসিন লিখতে হলে ওই রোগটা সম্পর্কে ডিটেলস লিখে তারপর ওষুধে আপনার আসতে হবে, তাহলে আপনার পূর্ণাঙ্গ প্র্যাকটিস মেডিসিন হবে। আদৌ কি এটা সম্ভব? আচ্ছা, তাহলে আমাদের করণীয়টাকে আমরা কী করবো? এই জন্য আমরা যেগুলো প্রচলিত আছে অ্যালোপ্যাথিক, যদি আমরা অ্যালোপ্যাথিক, কারণ কি বড় বড় ডাক্তারাই তো এগুলো লিখছে, আপনারা এগুলো পড়বেন, ওই রোগটা সম্পর্কে জানবেন, জানার পরে ওষুধ যেটা প্রয়োগ করতে হয়। এখন আমাদের ওষুধ প্রয়োগ করা গেলে 3টা শর্ত আছে। কটা শর্ত আছে? 3টা শর্ত আছে। 1 নম্বর হচ্ছে রোগীলিপি করা। তার মানে আপনাকে পূর্ণাঙ্গ রোগীলিপি করা জানতে হবে। যদি রোগীলিপি না করেন কি ওষুধ আসবে? ভাষা কথাতে ওষুধ আসবে? তাহলে এখন এই পূর্ণাঙ্গ রোগীলিপি তৈরি করে, এটা একটা পার্ট না আমাদের আলাদা শিখানা, কেস টেকিং কি আলাদা পার্ট না? তাহলে আপনাকে পূর্ণাঙ্গ কেস টেকিং জানতে হবে। আপনি যখন ডক্টর হবেন, পাস করে ফেলবেন, আপনি কি একজন কেস টেকিং নেওয়া শিখেই তারপর কিন্তু পাস করবেন, তাহলে এটা আপনার লাগবে। কেস নিলেন, এরপরের ধাপটার কাজটা কি? ইভ্যালুয়েশন অফ সিমটম, লক্ষণের মূল্যায়ন। কোন লক্ষণটা আমি নেব, কোনটা দিয়ে কাজ করব, কোনটা কম গুরুত্বপূর্ণ, এটা একটা কি বাছাই করাকে হচ্ছে কি ইভ্যালুয়েশন অফ সিমটম, তাই না? এরপরে ধাপটা হচ্ছে রেপার্টরাইজেশন। এবার রেপার্টরি মিলিয়ে সে আপনাকে গাইড করবে ওষুধ নির্বাচন করার জন্য। গাইড করার পরে সবার শেষে এবার সব কিছু যখন আসবে রোগীর সাথে, তখন আপনাকে একটা ওষুধের ছবি পাবেন। এবার আপনি ম্যাথমেটিক্যাল সাহায্যে মিলে নিজের জ্ঞান বুদ্ধি খাটায় দর্শন দিয়ে আপনি কি করবেন? ওষুধটাকে নির্বাচন করবেন। তাহলে এটা টোটালটা একটা আলাদা পার্ট। তাহলে কি আদৌ কি হোমিওপ্যাথিতে প্র্যাকটিস অফ মেডিসিন লেখা কি সম্ভব? সম্ভব না, কারণ আপনার এই ধাপগুলি জানা থাকতে হবে। রেপার্টরি ব্যবহার আপনাকে জানা থাকতে হবে। রেপার্টরি ব্যবহার না করলে আপনি এত মেডিসিন মুখস্থ করতে পারবেন সম্ভব? তাহলে এই 10টা 5টা 100টা, হ্যাঁ 100 চিকিৎসা করা যায়, করেন আপনি, কারণ আপনি তো শিখেন না। না শিখলে আমি জোরকে শেখাবো কীভাবে? যদি আপনি ব্যবহার জানেন তাহলে আপনার কি ওষুধ সিলেকশনে ভুল হবে না, আপনি তখন গাইডলাইন পাবেন। বুঝা গেছে তো? তাহলে এই জন্য যে প্রচলিত মেডিসিন আছে, রোগ আছে, এটা আমরা শিখবো, মেডিসিনের নলেজ আলাদাভাবে নেব, রোগীলিপি আলাদাভাবে আমরা শিখে নেব। এই 4টাকে সমন্বয় করে এবার আপনি রোগী দেখেন। আমি প্রথমে বলছিলাম যে আমাদের প্রত্যেকটা হচ্ছে এক একটা টুলস, এক একটা হাতিয়ার, আমরা কোনোটা নির্ভরশীল না। আমাদের হোমিওপ্যাথিতে যখন যেটা লাগবে, আমার সামনে যেটা প্রয়োজন হবে, আমি তখন সেটা রিসিভ করব। ঠিক আছে তো? তাহলে এই নলেজ আমাদের কাজে লাগবে কোথায়? প্র্যাকটিস অফ মেডিসিনে, অথবা প্যাথোলজির নলেজটা পরিপূর্ণভাবে প্রয়োগ হয় প্র্যাকটিস অফ মেডিসিনে। আমরা যখন একটা রোগ পড়ব, রোগের ক্ষেত্রে প্যাথোলজিক্যাল নলেজটা কীভাবে অ্যাপ্লাই করি সাধারণত দেখেন, প্রথমত হচ্ছে কি ডেফিনেশনটা দেই। ডেফিনেশন মানে কি? রোগের সংজ্ঞা। এটা নোট করেন কি কি আমরা নেই। একটা ডিজিজের আমরা ফ্লো চার্ট বলি, বা প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞানটাকে আমরা কীভাবে অ্যাপ্লাই করি। প্রথমটা কি? ডেফিনেশন। যে কোনো রোগের একটা ডেফিনেশন আসবে। যেমন যদি বলে কোভিড-19 জিনিসটা কি? এই যে বর্ষার সময় এখন সর্দি কাশি হয়, তাই না? আমরা বলি জেনারেল ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার সংজ্ঞা কি? পক্স হইল, পক্সের সংজ্ঞাটা কি? পক্স, হাম, ঘামাচি, ইরাপশন কাছাকাছি জিনিস, তাই না? কাছে জিনিস না? আপনাকে রোগীটা দেখে বুঝতে হবে এটা পক্স, ওই ছোটো ছোটো দানা দেখে, নাকি এটা কি হাম, নাকি নর্মাল ঘামাচি। তাহলে আপনার পক্সটাকে চিনতে হবে। কি প্যাথোলজি জানতে গেলে আমাদের কি করতে হবে? ওই ডেফিনেশনটা আগে জানতে হবে রোগের। কার ডেফিনেশন? রোগের ডেফিনেশন। ক্লিয়ার তো? আমরা কি জানবো? ডেফিনেশন। এরপরে হচ্ছে গিয়ে ইটিওলজি বা কজ। কি বলা হয় এটাকে? কারণ, সংজ্ঞা, কারণ। যারা বাংলা পায় না বাংলা লিখে নিন।
2 নাম্বার হচ্ছে কি ইটিওলজি বা কজ, কারণটা, রোগটা কেন হইল, একটা পক্স কেন হইতে পারে। এই কারণগুলি যদি যেহেতু তারা বলে যে বিভিন্ন জীবাণুর কারণ, এই জীবাণুর কারণগুলিও আমাদের জানা থাকতে হবে, পরিচিত থাকতে হবে। কি বোঝা গেছে? হ্যাঁ, ভাইরাস ব্যাকটেরিয়া সম্পর্কে জানতে হবে, ইমিউনিটি, পাশাপাশি কি যে টিকা জানতে হবে। তাহলে 2 নাম্বারটা কি কজ, 3 নাম্বারটা কি প্যাথোজেনেসিস, উৎপত্তি, নাকি কি বলা হয় প্যাথোজেনেসিস, রোগ উৎপত্তি বা প্যাথোলজি, যেটা কিভাবে আসলো। 4 নাম্বার টাইপস, যদি প্রকারভেদ থাকে, সবার ক্ষেত্রে থাকবে না, জ্বরের প্রকারভেদ আছে, এই টাইপসটা জানতে হবে। 4 নম্বরে কি জানবো আমরা? টাইপস জানবো, প্রকারভেদ জানবো। 5 নম্বরে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। 5 নম্বরে কি, এটা মানে কি ক্লিনিক্যাল ফিচার মানে কি বলেন? হ্যাঁ, রোগের বৈশিষ্ট্য কোনটা, কি সাইন সিমটম মানে লক্ষণ, বাংলায় আমরা বলি কি লক্ষণ। হ্যাঁ, মোটা দাগে একসাথে কি কি বলা হয়? আপনার পিছে কি আমার কথা বুঝতেছেন, দেখতেছেন লেখা? মনে হয় না তো। ক্লিনিক্যাল ফিচার মানে কি লক্ষণ। বলি না রোগের লক্ষণটা কি, কি কি লক্ষণ প্রকাশ পাচ্ছে? লক্ষণ হচ্ছে কি রোগের ভাষা, লক্ষণ হচ্ছে কি রোগের ভাষা। এই লক্ষণকে আমরা বাংলায় কয়টা ভাগে ভাগ করি? কে কে? একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে সিমটম। হ্যাঁ, একটা হচ্ছে সাইন, মানে দুইটা মিলেই হচ্ছে কি লক্ষণ। বাংলায় বললে লক্ষণ, কিন্তু আমরা আবার লক্ষণটাকে আলাদা করি, চিহ্নটাকে আলাদা করি। ঠিক আছে, এই একসাথে মিলে বলা হয় কি ক্লিনিক্যাল ফিচার। কি বলা হয়? ক্লিনিক্যাল ফিচার। তার মানে কিছু লক্ষণ হচ্ছে আমরা দেখতে পাবো, সবাই দেখতে পারি, চোখে দেখা যায়, সেটা হচ্ছে কি লক্ষণ? কি লক্ষণ? বস্তুনিষ্ঠ, বাংলায় বলে বস্তুনিষ্ঠ, ইংলিশে বলে কি সাইন, চিহ্ন। রোগী বলার দরকার নাই, দেখলে বোঝা যায়। হ্যাঁ, চিকেন পক্স উঠছে, রোগী বলা দরকার আমার পক্স উঠছে, আমাকে দেখে চিনতে হবে এটা পক্স। ফোড়া হয়েছে, দেখলে বোঝা যাবে, তাই না? আর লক্ষণ হচ্ছে কোনটা? যে রোগী নিজে বলবে ডাক্তার সাহেব আমার জ্বর জ্বর লাগতেছে, জ্বর জ্বর ভাব হয়, ভিতরে ভিতরে জ্বর থাকে, মাঝে মাঝে জ্বর আসে। এই মুহূর্তে যদি জ্বর নিয়ে আসে, আমি মেপে বা হাত দিয়ে দেখলে এটা আবার কী হয়ে যাবে? এইটা রোগীর লক্ষণও প্লাস রোগের লক্ষণও, মানে দুইটা, মানে আমরা বুঝবো। আবার রোগী নিজেও বলতেছে, রোগী বলতেছে আমার রক্ত বমি হয়, রক্ত বমি কি দেখতে পারবেন? এটা হচ্ছে কি ব্যক্তিগত, মানে কি ব্যক্তিগত, যেটা মানে ব্যক্তিনিষ্ঠ যেটা, এটা কি সাইন না সিমটম হবে? সিমটম হবে, কারণ রোগী নিজে বলতেছে, না বললে বোঝার সুযোগ নাই। কিন্তু আপনার সামনে সে যদি এখন বমি করে ফেললো, আপনি যদি রক্ত বেরোচ্ছে, এটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। তার মানে কখনো কখনো সিমটম সাইন হতে পারে। তাহলে এই যে সাইন সিমটম মিলিয়ে হচ্ছে আমার ক্লিনিক্যাল ফিচার, তাই তো? এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। এই সাইন সিমটমের মধ্যে আমরা যে লক্ষণগুলি পাব, যেমন ধরেন রোগী এসে বলতেছে আমার জ্বর হয়েছে। হ্যাঁ, এখন আমরা বলবো জ্বরটা কীরকমভাবে আসে। বলতেছে আমার জ্বর আসার আগে প্রচণ্ড শীত করে। কি করে? শীত করে। এটা কি সাইন না সিমটম? সিমটম। তো রোগী সিমটম বলতেছে তার কি করে? শীত করে। শীত করার পর তার শরীরে কাঁপুনি শুরু হয়, কাঁপুনি দেওয়ার পর তার জ্বরটা আসে, তাই না? জ্বরটা কিছুক্ষণ থাকার পরে হঠাৎ করে আবার কি হয়? ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে দেয়। কি নির্দিষ্ট সময় পরপর ঘুরে ঘুরে জ্বরটা আসে। এই যে সিমটমটা বললো, মানে কি লক্ষণটা বললো বা ক্লিনিক্যাল ফিচারটা বললো, এটাতে আপনাদের কোন ধরনের জ্বরের কথা মনে হয়? কি জ্বর হইতে পারে বলেন তো? কাঁপুনি যে জ্বর শুরু হয়, কম্প জ্বর, কোনটা?
কম্বো জ্বর কাকে বলে? কেউ কম্বো জ্বর শুনেন নাই? ম্যালেরিয়ার জ্বর। মানে কি ম্যালেরিয়া জ্বর মনে হচ্ছে না? তাহলে দেখেন, এই যে আপনার মনে রোগী যে লক্ষণটা দিল, আপনি যে লক্ষণটা পেলেন, সিমটমটা পেলেন, আপনার কাছে কি মনে হইলো যে জ্বরটা কি হতে পারে? আরে জোরে বলেন, কি জ্বর হইতে পারে? সবাই বলেন, কি জ্বর? ম্যালেরিয়ার জ্বর হইতে পারে। এই যে হতে পারে, আপনি কি শিওর যে ম্যালেরিয়া জ্বর হয়েছে? হ্যাঁ, এখন কয়টা বাজে? ওই যে পিছন থেকে বলছেন 11টা বা 11টার মতো বা 11টার কাছাকাছি, সাড়ে ঘড়িটা দেখা করতেছে 11টা 5, মানে কি কারেক্ট? দেখেন, আগের দিনে মানুষ যখন খেতে কাজ করতে যাইতো, তো সূর্য দেখে কি সময় নির্ধারণ করতো না? এখনও তো করা যায়, যায় না? নাবিকরা সমুদ্রে গিয়ে তারা দেখে দিক নির্ণয় করতো, তাই না? এই তারা দেখতে দেখতে আমেরিকা আবিষ্কার করে ফেলছে। কম্পাস ছিল? আমেরিকা তো ভুল করে আবিষ্কার করছে নাকি? যার কথা ছিল একদিকে, ওই তারা দেখতে দেখতে অন্যদিকে চলে গেছে ভুলে। এরকমই তো হয়েছে নাকি? ওয়েস্ট ইন্ডিজ আমেরিকার আবিষ্কার হয়েছে। আচ্ছা, তাহলে দেখেন, এখনও কিন্তু সূর্য দেখে তারা দেখে সময় দেখা যায়। তারপর আমি একটা ঘড়ি পড়ছি, আমার ভালো লাগে, আমার পছন্দের জিনিস। কিন্তু অনেকে আবার ঘড়ি ভালো লাগে না, কিসে দেখি আমরা? ওই যে 11টা 8 বাজে, মানে অ্যাকুরেট। হ্যাঁ, আবার যে ঘড়ি আছে একটা আনো। কেন দেখলাম? সূর্য দেখে তো দেখা যায় তো, তাই না? দেখেন, এটা হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি আপনি আইডিয়া করে একটা বললেন আর দেখে অ্যাকুরেটলি বললেন, কোনটা অ্যাকসেপ্ট করবো আমরা? দেখে যেটা সঠিক। এবং আমি যখন দেখে বললাম, আমি শিওর হইলাম, কনফিডেন্ট হইলো, তাই না? ক্লিয়ার তো বিষয়টা? অনেকে বলে আগের দিনে ডাক্তাররা ভালো ছিল, পরীক্ষা নিরীক্ষা লাগতো না, হাত ধরতো, নারীদের টিপ দিত, নাকি কি হইতো? ওষুধ পাইতো, রোগ ধরতে পারতো, তাই না? এখনও ডাক্তারও পারে। তখন প্রযুক্তি এত উন্নত ছিল না বিধায় তারা কি করতো? এই পরীক্ষা নিরীক্ষা করে এই যে সাইন সিমটম দেখে, মানে কি তারা প্র্যাকটিস অফ মেডিসিনে খুব ভালো দখল ছিল। এখনকার ডাক্তারও পারে, কিন্তু ওই যে একটা শিওর হওয়া, যেটা আমার তো এখনও সময় দেখা, মানে কি বলা হয়, আইডিয়া করে বলা যায় আমি কেন তাহলে ঘড়িটা ব্যবহার করতেছি অ্যাকুরেট হওয়ার জন্য। তাহলে এই যে সাইন সিমটম, এটা আপনি ম্যালেরিয়া জ্বর মনে হচ্ছে, আপনি ঠিক আছে ফাইন, কিন্তু তারপর আমি কি করলাম? টেস্ট দিয়ে দিলাম। কেন দিলাম? শিওর হওয়ার জন্য। এখন আপনি যদি অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে যদি কিছু অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা দেন, এটা তো আপনার জন্য কি হবে না? সঠিক হবে না। কিন্তু যেটা প্রয়োজন আপনাকে দিতেই হবে। যে বললাম একটু আগে, অ্যানিমিয়া যখন হবে, জন্ডিস, আমাকে দিতেই হবে। এখন যে ম্যালেরিয়া জ্বর যে হইল, আপনি একটু শিওর হয়ে নেন, একটা পরীক্ষা দিয়ে নেন। তাহলে এই যে আমি প্রথমে ক্লিনিক্যাল ফিচার, বা এটাকে আমরা কি বলবো? সাইন অ্যান্ড সিমটম, তাই তো? সাইন অ্যান্ড সিমটমস। এই সাইন সিমটমস দেখে আমি যে রোগ সম্পর্কে একটা আইডিয়া নিলাম, এই আইডিয়া নিয়ে আমি কি একটা রোগ সম্পর্কে ধারণা করলাম না? একটা রোগকে নির্ণয় করলাম না? কী নির্ণয় করছি? কী রোগটা ছিল? ম্যালেরিয়া ছিল। এটাকে বলা হয় ডায়াগনোসিস করা। কি বলা হয়? ডায়াগনোসিস। শব্দটা হবে কি? ডায়াগনোসিস করা। আমি রোগটাকে নির্ণয় করলাম। এই যে যখন সাইন সিমটম দেখে আমি ডায়াগনোসিস করব, এটাকে বলা হয় কি ডায়াগনোসিস? প্রভিশনাল ডায়াগনোসিস, মানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা। কি ডায়াগনোসিস বলা হয় এটাকে? শব্দটা হবে প্রভিশনাল ডায়াগনোসিস। ক্লিয়ার? আমরা দেখুন যারা অনেক সময় যে গ্র্যাজুয়েশন করার পরে কলেজ থেকে একটা সার্টিফিকেট নেই না, সাময়িক সার্টিফিকেট, এটা কি বলা হয়? এই যে প্রভিশনাল সার্টিফিকেট। হ্যাঁ, সাময়িক, তার মানে কি আমি সাময়িকভাবে ডায়াগনোসিস করলাম, প্রাথমিকভাবে রোগটাকে নির্ণয় করলাম। কি বলা হয় এটাকে? প্রভিশনাল ডায়াগনোসিস। ক্লিয়ার? মনে থাকবে শব্দটা? যখন আমি পরীক্ষা নিরীক্ষা করে একটা রোগ সম্পর্কে আইডিয়া নিলাম, এটা কি বলবো আমরা? জোরে বলেন, কি বলবো? প্রভিশনাল ডায়াগনোসিস। এখন আমার কাজ কি? এখন কাজটা কি? আমি তো একটা আইডিয়া করলাম, আইডিয়া করার পরে কি আমরা ওষুধ দেব? দিতে পারি, আমরা যদি আমাদের ভাষা আমরা দিতে পারবো, কারণ আমরা রোগীর লক্ষণ নিয়ে তো কিছু একটা দেবো, তাই তো? কিন্তু তারপর কি আমরা কনফার্ম হইতে হবে না?
এই কর্মটাকে আমরা কি বলবো? কনফার্ম ডায়াগনোসিস। তখন আমি কিছু ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা দেবো, এটাকে আমরা বলবো কি? কনফার্ম ডায়াগনোসিস। এটাকে আমরা বলি ইনভেস্টিগেশনস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কোন বই ছাড় আছে? সুবিধা আছে? আচ্ছা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি। আমার বই আছে নি? আচ্ছা, এখনো শেষ হয় নাই? এতদিন লাগে? 40টা বই দিছিলাম। কত % স্যার আছে? 200। কি দেব আমরা? ইনভেস্টিগেশনস দেব। হ্যাঁ, এই ইনভেস্টিগেশনসের আমরা প্রথম বলছিলাম কি, বেশিরভাগ প্রায় 70% কোন জাতীয় ইনভেস্টিগেশনস? প্যাথোলজিক্যাল। ব্লাড বলতে প্যাথোলজিক্যাল আমরা বলবো। হ্যাঁ, অর্থাৎ ব্লাড, স্টুল, ইউরিন, কফ পরীক্ষা, তাই না? কত ভাগ? 70 থেকে 75%। তাহলে ইনভেস্টিগেশনসের মধ্যে আমার কি কি থাকবে? প্যাথোলজিক্যাল টেস্ট থাকবে, তারপর থাকবে রেডিওলজিক্যাল, আদার্স। প্যাথোলজির মধ্যে কী কী থাকবে? ব্লাড, ইউরিন, স্টুল, স্পুটাম, মানে কফ পরীক্ষা, পায়খানা, প্রস্রাব, রক্ত, কফ। হ্যাঁ, এগুলো বলে প্যাথোলজিক্যাল পরীক্ষা। রেডিওলজি হচ্ছে এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, আলট্রাসোনোগ্রাম, এটা সব কি রেডিওলজিক্যাল। কী কী? এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, আর কি আলট্রাসোনোগ্রাম। আদার্স যেমন ধরেন ইকো, ইসিজি, ইটিটি, এগুলো কি কার্ডিওলজিক্যাল। এবং আরও অন্যান্য কিছু বিশেষ বিশেষ পরীক্ষা নিরীক্ষা আছে। ঠিক আছে তো? তাহলে এই যে আমি ইনভেস্টিগেশনস দিলাম, এই প্যাথোলজিক্যাল, রেডিওলজিক্যাল, কার্ডিওলজিক্যাল এবং আদার্স যে পরীক্ষা আছে, এদেরকে বলা হয় কি? কনফার্ম ডায়াগনোসিস। ঠিক আছে তো? কি বলা হয়? ঘোষণা আছে কিন্তু, আজকে ক্লাস শেখার পরে বিকেলে ছোট পরীক্ষা হবে, যা শিখছেন সারাদিনে। এই পরীক্ষায় যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবেন, আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে তাদের জন্য কি আছে? পুরস্কারের ব্যবস্থা আছে। কে কে নেবেন? হাত তুলেন, হাত তুলেন। হাত দেখতে যেতেছিলাম। হ্যাঁ, ওই যে হাত, মানে সবাই সাহস নেই, সবাই মুখে বলে লেবো না। হ্যাঁ, সেরকম থাকতে হবে, শর্ত তো আগেই দিয়েছি, সেরকম থাকতে হবে। আর শেষে আমরা শিট দেব, ঠিক আছে? শিটটা কালেকশন করে নেবেন। কারেন্ট নাই তো কারেন্ট আসুক, ফটোকপি করে ব্যবস্থা করব। আচ্ছা, তাহলে এই গেল আমাদের কি? ইনভেস্টিগেশনস, কনফার্ম ডায়াগনোসিস। এবার আমার কাজ কি? আমি তো শিওর হইলাম, হ্যাঁ রোগীর কি হইলো? রোগীর কি হইলো? কি হয়েছে? রোগীর ম্যালেরিয়া হয়েছে। আমি এবার কি দেব? কি দেব আমরা? 6 নাম্বার তো উপরে লিখি, 7 নাম্বার ট্রিটমেন্ট দেব। কি দেব আমরা? ট্রিটমেন্ট দেব। কয় ধরনের ট্রিটমেন্ট আছে? হ্যাঁ, আমরা দিব, যে একটু বিরতির সময় দিয়ে ওই যে একটু ফটোকপি করতে হবে, এটা বলছি। কি দেব? ট্রিটমেন্ট দেব। ওকে, ট্রিটমেন্ট হচ্ছে 3টা বিষয়ের উপর নির্ভরশীল। কয়টা বিষয় ট্রিটমেন্টের মধ্যে? নিজেরা কথা বলেন না, কথা আমার সাথে একটু বসেন, সবার কষ্ট হইতেছে। আমরা 11:30 বিরতিতে যাব, ধৈর্য সহকারে বসেন, আরও 15 মিনিট পরে। তাহলে ট্রিটমেন্টের মধ্যে কি কি দেব আমরা বলেন তো? ট্রিটমেন্ট কি দিয়ে দিই আমরা? মেডিসিন। আমরা ট্রিটমেন্ট বলতে বুঝি মেডিসিন। আসলে ট্রিটমেন্ট মানে শুধু মেডিসিন না, কিন্তু মেডিসিন 1 নাম্বার লাগবে। 2 নাম্বারে আমরা কি দেব বলেন? ম্যানেজমেন্ট দেব। ওষুধের পাশাপাশি রোগীকে কিছু ম্যানেজমেন্ট দিতে হবে। 3 নাম্বার দেব হচ্ছে ডায়েট। ঔষধ, ব্যবস্থাপনা, পথ্য। তার মানে আপনাকে ডায়েট সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ডায়েট সম্পর্কে কী করতে হবে? জ্ঞান রাখতে হবে। কারণটা কি? হ্যালো, এই মুহূর্তে সম্ভব না, বললাম তো ঘন্টা অপেক্ষা করো, বিরতির সময় ফোন দেবো।
অপেক্ষা করো, ঠিক আছে। কি কি দেব? ট্রিটমেন্ট মানে কি? ট্রিটমেন্ট মানে কি? কয়টা বিষয়? শুধু কি ঔষধ? মেডিসিন, ম্যানেজমেন্ট, ডায়েট। ঔষধ দিবেন, পাশাপাশি ব্যবস্থাপনা। হ্যাঁ, ধরেন জ্বর আসলো, জ্বর যে খুব তীব্র হয়, তীব্র জ্বরের সময় আমরা কি করতে বলি? মাথায় পানি দিতে বলি, শরীরটাকে একটু মুছে দিতে বলি, তাই না? যদি আবার ঘাম হয়, ঘামটা কি করবো আমরা? মুছে দিয়ে একটু বাতাস, হালকা বাতাস দিতে বলবো। এটা হচ্ছে ম্যানেজমেন্ট, যখন যেটা আসবে, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে পথ্য। পথ্য মানে কি? খাওয়া দাওয়া কীভাবে দেবো আমরা? খাওয়া দাওয়া লাগবে, তাই তো। কি নিষেধ, কি এক্সট্রা দিতে হবে। এখন জ্বর আসলো, জ্বরের সময় স্বাভাবিক সে খেতে পারে না, সহজ পাচ্যের ব্যবস্থা করব। হ্যাঁ, কোনো প্রকার ইরিটেট খাবার যেটা তার জন্য কষ্ট হবে, এরকম খাবারের তার জন্য কি বলবো না। তাহলে ওষুধ দিতে হবে, ম্যানেজমেন্ট দিতে হবে, ডায়েট দিতে হবে। সবসময় 3টা বিষয় মাথায় রাখবেন। যে রোগের ক্ষেত্রে হোক, আগে খুঁজে নেবেন এই রোগের ম্যানেজমেন্ট কি। এই জন্য প্র্যাকটিস অফ মেডিসিন আপনাকে এই ম্যানেজমেন্টগুলি শিখাবে। নিউমোনিয়ার রোগী, নিউমোনিয়া হলে কি হয়? শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট হচ্ছে, রোগী শ্বাস নিতে পারতেছে না, বা অনেক সময় বাচ্চাদের নাক বন্ধ থাকে, তার শ্বাস নিতে খুব কষ্ট হয়, ওষুধ দিলেন, কিন্তু ওই মুহূর্তে তার খুব কষ্টটা বেশি হচ্ছে, তখন তাকে একটু কী করেন? নেবুলাইজার দেন। অনেকগুলো নেবুলাইজার তো অ্যালোপ্যাথিক। এই প্র্যাকটিস অফ মেডিসিন, অ্যানাটমি, ফিজিওলজি, যেগুলো কোনো অ্যালোপ্যাথিক আরও বাপদাদের সম্পত্তি, এটা হচ্ছে মেডিকেল সায়েন্স। ম্যানেজমেন্ট লাগবে। এটা আপনি যে প্যাথিরই হন না কেন, আপনি এই মুহূর্তে দেন, তার একটু কষ্টটা উপশম হবে, ঠিক আছে তো। একজন সিভিয়ার অ্যানিমিয়ার রোগী, তার এই মুহূর্তে ম্যানেজমেন্ট লাগবে, তার কি ব্লাড দিতে হবে, তাকে ব্লাড দেন। এটার জন্য কোনো কি লাগবে না, ট্রিটমেন্ট না, এটা হচ্ছে ম্যানেজমেন্ট, ঠিক আছে তো। এরপর ডায়েট লাগবে। এগুলো দিলাম, দেওয়ার পরে আপনার কী করতে হবে? প্রোগনোসিস। হ্যাঁ, ভাবি ফল জানতে হবে রোগের। প্রোগনোসিস মানে কি? ভাবি ফল। আমি যে রোগীর ট্রিটমেন্টটা দিচ্ছি, এই রোগটা কি তার আরোগ্য, কিউরেবল নাকি ইনকিউরেবল? আরোগ্য করা যাবে কি যাবে না, বা কি হইতে পারে, শেষ পরিণতিটা কি হইতে পারে? ক্যান্সার প্রাথমিক স্টেজে ভালো হওয়ার চান্স থাকে, কিন্তু থার্ড স্টেজ চলে আসছিল, মেটাস্টাডিস শুরু হয়ে গেছে, কি করবেন? বলবেন কিউর হয়ে যাবে? কিউর হয়? ওই মুহূর্তে সম্ভব না। হ্যাঁ, লিভার সিরোসিস রোগী কিউর হবে? আপনাকে প্রগনোসিস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এরপর হচ্ছে রোগীর জন্য কিছু অ্যাডভাইস দিবেন, ফলো আপ দিবেন। কি দিবেন? অ্যাডভাইস, কিছু উপদেশ, অ্যান্ড কি ফলো আপ। এখানে 2টা পয়েন্ট। হ্যাঁ, একটা হচ্ছে কি অ্যাডভাইস, আর একটা হচ্ছে কি ফলো আপ। ওকে, সবার শেষে হচ্ছে কি কমপ্লিকেশনস, তার জটিলতা কিছু থাকতে হবে। যদি রোগী নিয়মকানুন না মানে, ট্রিটমেন্ট না করে, ওষুধ যদি না খায়, তাহলে তার কি জটিলতা তৈরি হইতে পারে, এটা রোগীকে বলে ভয় দেখানো, সাবধান করে দেওয়া, সতর্ক করে দেওয়া, যে আপনি যদি ঠিকমতো না চলেন তাহলে কিন্তু এরকম হতে পারে, বা খারাপ কিছু ঘটবে, একটু সতর্ক করে দেওয়া। কিন্তু ওই যে আসলে ভয় দেখানো, এরকম কিন্তু না। জি, অ্যাডভাইস অ্যান্ড ফলো আপ কমপ্লিকেশনস। কমপ্লিকেশনস, COMPLICATION, কমপ্লিকেশনস, ঠিক আছে। বোঝা গেছে তো না? গুড। আমরা কি এখন বিরতি দেবো? নাম্বার 2, ইটিওলজি বা কজ, রোগের কারণ। ইটিওলজি শব্দ হচ্ছে ইটিওলজি, বানানটা এইটিওলজি। হ্যাঁ, এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে, এর উচ্চারণ সাইলেন্ট থাকবে, ইটিও, ই দিয়ে শুরু হবে, ইটিওলজি। হ্যাঁ, বা কজ, কারণ। কারণ ইটিওলজি বা কজ হচ্ছে একই জিনিস, কারণ, ঠিক আছে। 2 নাম্বারটা আমরা আরেকবার একটু বলে দিই। একটা হচ্ছে প্যাথোলজিক্যাল
ডায়াফ্রাম বা আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের ফ্লো চার্ট বলি, এটা মানে একটা রোগের কী জানবো আমরা বা কীভাবে পড়বো, ডেফিনেশন শিখবো, তার ইটিওলজি জানবো, প্যাথোলজি জানবো, তিনটা জিনিস একসাথে। এরপর হচ্ছে তার টাইপস থাকলে টাইপস আমরা জানবো, সব রোগের টাইপস পাবো না, যদি থাকে টাইপসটা পড়বো। ক্লিনিক্যাল ফিচার, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা দেখে আমরা রোগটাকে চিনি, এটাকে বলা হয় সাইন সিমটম। রোগী যেটা বলবে সেটা হবে সিমটম, মানে রোগীর নিজস্ব যে কথা সেটা হবে সিমটম, আর যেটা না বললে আমরা বুঝতে পারি বা দেখতে পারি সেটা হচ্ছে কি সাইন। মোটা দাগে বাংলায় বলা হয় দুইটা মিলাই লক্ষণ, কিন্তু আমরা মূলত সিমটম বলতে লক্ষণ বুঝি আর সাইন বলতে চিহ্ন বুঝি। তো এই জন্য ইংলিশে একসাথে বলা হয় ক্লিনিক্যাল সিমটমস বা সাইন, ক্লিনিক্যাল ফিচার বা সাইন সিমটম। এই সাইন সিমটম দেখে আমরা রোগটাকে একটা প্রাথমিকভাবে চিহ্নিত করতে পারি বা বুঝতে পারি, এটাকে বলা হয় প্রভিশনাল ডায়াগনোসিস, মানে আমি প্রাথমিকভাবে রোগটাকে চিনলাম। এরপর আমি কি হব, কনফার্ম হব। তো কনফার্ম হতে গেলে আমাকে কি দিতে হবে, ইনভেস্টিগেশনস দেবো, আমি টেস্ট করতে দেব। এই টেস্টের মধ্যে কিছু আছে প্যাথোলজিক্যাল টেস্ট বা ল্যাবরেটরিক্যাল টেস্ট, কিছু আছে রেডিওলজিক্যাল টেস্ট, কিছু আছে আদার্সের মধ্যে ওই যে কার্ডিওলজির কিছু ফাংশন, তারপর অন্যান্য কিছু স্পেশাল টেস্ট পড়ে এখানে এই ক্যাটাগরিতে। এগুলো মিলে যে রিপোর্টটা পাবো সেটা হচ্ছে আমার কনফার্ম ডায়াগনোসিস, আমি শিওর হলাম। প্রথমটা ছিল প্রভিশনাল ডায়াগনোসিস, আমি একটা ধারণা নিলাম, শিওর হওয়ার জন্য আমি কি দিলাম, ইনভেস্টিগেশন দিলাম, এটাকে আমরা কি বলবো, কনফার্ম ডায়াগনোসিস দিব। এরপর আমি ট্রিটমেন্ট শুরু করলাম। ট্রিটমেন্ট মানে কয়টা বিষয় নিয়ে ট্রিটমেন্ট হবে, কি কি, মেডিসিন, ম্যানেজমেন্ট, ডায়েট। যে কোনো রোগের ক্ষেত্রে তিনটা জিনিস মাথায় রাখবেন, মেডিসিন, ম্যানেজমেন্ট, ডায়েট। যে কোনো বই খুঁজলে, ওই রোগ সম্পর্কে খুঁজলে কিছু না কিছু ম্যানেজমেন্ট পাবেন। আমাদের ম্যাথমেটিকা হোক, প্র্যাকটিস অফ মেডিসিন হোক, একটা আইডিয়া বা ক্লু দিয়ে দিবে। এমনকি আমাদের ওই যে রেপার্টরির শেষে মেডিসিনের রিলেশনশিপ আছে না, ড্রাগ রিলেশনশিপ বলে যে চার্ট দেওয়া আছে, ওখানে দেখবেন কিছু আছে ইনিমিক্যাল, এবং পাশাপাশি বলে দেয়, যেমন থুজা যখন ওষুধটা আমরা অ্যাপ্লাই করি কি দিতে নিষেধ করা হয়, চা, পেঁয়াজ। নাক্স ভূমিকা দিলে আমরা বলি কফি খাওয়া নিষেধ, একটু ঝাল মশলা করে খাবার খাওয়া নিষেধ। এটা হচ্ছে তার কি, ড্রাগ অ্যাফিনিটি, তার ওষুধের সাথে সম্পর্ক। তার মানে এগুলো হচ্ছে আমার ডায়েট পথ্য। ম্যানেজমেন্ট, ওই যে যেটা বললাম, ঠান্ডা লাগছে, একটু নেবুলাইজার প্রয়োজন হতে পারে, শ্বাসকষ্ট প্রচুর, কী করবেন, তার তো আগে শ্বাস নিতে হবে। তো অ্যাজমা রোগে তার ইনহেলার নাই, এখন আপনি কী করে ওষুধ দেওয়ার পরে বললেন আপনি ইনহেলার বন্ধ, তো সিভিয়ার শ্বাসকষ্ট হয়ে গেছে, সে কি করবে, ওই মুহূর্তে আগে যান বাঁচানো ফরজ, দেন এটা হচ্ছে ম্যানেজমেন্ট। প্রচণ্ড জ্বর আসছে রোগীর, শরীরটা একটু মুছাইয়া দেন, ম্যানেজমেন্ট। ঠিক আছে তো, তাহলে মেডিসিন, ম্যানেজমেন্ট, ডায়েট। এবার হচ্ছে প্রগনোসিস, ভাবি ফল সম্পর্কে আপনার আইডিয়া লাগবে, যেটা কি কিউরেবল, ইনকিউরেবল, কত দূর যাইতে পারি আমরা। তারপর হচ্ছে কি ফলো আপ, ওষুধ দিলেন পরবর্তীতে আসতে বলে দিবেন, আমাকে জানাইতে বলবেন, তাই না, আমরা বলে দিন না 3 দিন পর জানাবেন, বা ফোনে একটু জানান, বা আইসেন সাক্ষাৎ পরবর্তী, এটা ফলো আপ। এবং যদি কিছু অ্যাডভাইস থাকে অ্যাডভাইসটা আমরা আলাদা করে বলে দিই। ঠিক আছে, সবার শেষ হচ্ছে কি কমপ্লিকেশনস, সতর্ক করে দেওয়া যে আপনি যদি ঠিক মতো না চলেন তাহলে আপনার কিন্তু এর চেয়ে আরও জটিল অবস্থা তৈরি হবে, খারাপ কিছু হইতে পারে, এটা রোগীকে একটু সতর্ক করে দেয়। অথবা রোগীকে না বলে তার যদি গার্জিয়ান থাকে গার্জিয়ানকে একটু বলে সতর্ক করে আমরা দেব। ঠিক আছে তো, ওকে। এবার কোনটা, 3 নাম্বার, প্যাথোজেনেসিস শব্দ অর্থ হচ্ছে রোগের উৎপত্তি। রোগের কি, রোগোৎপত্তি বা প্যাথোলজি যেটাকে আমরা বলি সেটা। হ্যাঁ, কি বলে এটাকে, রোগের উৎপত্তি, প্যাথোজেনেসিস, মানে রোগটা কীভাবে, মেকানিজম, যে আমরা মেকানিজম বললাম না, হোয়াই অ্যান্ড হাউ। প্যাথোলজি মানে কী করে, কেন করলো, কিভাবে করলো, এটা হচ্ছে তার মেকানিজম। আমার ব্লাড শরীরের মধ্যে ঢুকে সে কী পরিবর্তনটা করলো, কিভাবে করলো, রোগটা কিভাবে তৈরি হইলো, সেটা হচ্ছে প্যাথোলজি। বা কোন কোন জীবাণু দ্বারা হইলো, এটাও প্যাথোলজি, প্যাথোজেনেসিস। কার দ্বারা হইলো, কিভাবে হইলো, সে কি ফাংশন চেঞ্জ করলো, বুঝা গেছে। এটা হচ্ছে গিয়ে প্যাথোলজির সাথে প্র্যাকটিস অফ মেডিসিনের একটা সম্পর্ক, অথবা আমরা যেটা বলি ফ্লো চার্ট অফ ডিজিজ, মানে একটা রোগের কি
কীভাবে ধারাবাহিকভাবে রোগ সম্পর্কে আমরা একটা আইডিয়া নেব বা পড়াশোনা করব বা আমরা কি জানি, এটা ডিজিজ ফ্লো চার্ট লিখতে পারেন। ডিজিজ ফ্লো চার্ট বা ফ্লো চার্ট অফ ডিজিজ, একটা রোগের ধারাবাহিকভাবে আমরা কিভাবে যাব। এটা মূলত যত প্র্যাকটিস অফ মেডিসিন আছে তারা এই ফিচারটা ফলো করে, এই স্টাইলটা ফলো করে। দেখবেন রোগের একটা ডেফিনেশন দিবে, তার ইটিওলজি বা কারণটা দিবে, তার মেকানিজমটা দিবে, টাইপসটা দিবে, ক্লিনিক্যাল ফিচার দিবে। এরকম যে রোগটাই পড়বেন এই স্টাইলে পড়বেন। তাহলে যখন রোগী আসবে আমরা এই স্টাইলে বলবো কী হয়েছে, অমুক রোগ হয়েছে, কেন হইলো, তাহলে বা রোগের কারণটা যদি আপনার জানা থাকে আপনি রোগের কারণটা চট করে বলতে পারবেন যে এই রোগের জন্য তো এই কারণ। হ্যালো, হ্যাঁ, ডান পাশে একদম 3 নাম্বার, মানে উপরের একদম ডানে, মানে পশ্চিম দিকে ওই যে পিনটা আছে না, ওই যে উপরে যে তামার প্লেটটা লাগানো, মাথায় দেখো কার্ডের উপর সাইডটা যেটা, হ্যাঁ হ্যাঁ, চিকন করে কার্ডটা ওই অংশটা হাতের বামে রেখে সোজা পাঞ্চ করবা, মানে উপরের সাইডটা তোমার হাতের বাম দিকে থেকে পাঞ্চ করবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে দিলেই পাঞ্চ হবে। একটু পরে দেখো আওয়াজ হবে, আওয়াজ হলে ওখানে নাম্বার চেঞ্জ হবে। রিচার্জ করছো? হ্যাঁ, একটু অপেক্ষা করো, এবার 3টা দাগ হবে, দাগ হওয়ার পরে আওয়াজ হয়ে ওই টাকার অ্যামাউন্ট উঠবে। একটু অপেক্ষা করো, যখন ওই যে নর্মাল স্বাভাবিক হবে তারপর বের করে ফেলবা। ঠিক আছে, হয়েছে? ওই যে তোমার স্বাভাবিক বিট হচ্ছে, মানে কত ইউনিট কাটতেছে। হ্যাঁ, তাহলে বের করে ফেলো, বের করো। বের করলে ওই যে পাশে একটা বাটন আছে, ওটা চাপ দিলে দেখবো অ্যামাউন্টটা আবার উঠে যায়। আচ্ছা, ঠিক আছে। এটা নিয়ে আর কার কোনো প্রশ্ন আছে বলেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, নাই, ওকে। এবার আমরা কিছু শব্দ শিখবো। হ্যাঁ, শব্দগুলি একটু বলে দেই, অনেক শব্দ আছে, আসলে সব শব্দগুলি বলা সম্ভব না। এগুলা আমরা অ্যানাটমি ফিজিওলজি বইয়ের মধ্যে কিছু কিছু পাবো, কিন্তু এই শব্দগুলি রিপোর্ট বোঝার ক্ষেত্রে লাগে। অনেক শব্দ আছে, অনেক শব্দ। যেমন ধরেন, লেখা সম্ভব না, বলে আপনারা লিখে রাখেন। হ্যাঁ, কারণ অনেক শব্দ আছে, বললাম না এগুলো সব বইয়ের, চাইলে পুরো বই আমি লিখে দিতে পারি, কিন্তু সম্ভব না। যেমন ধরেন এন্ডো শব্দ অর্থ হচ্ছে ইনসাইড। এন্ডো শব্দ অর্থ কি? ইনসাইড। হ্যাঁ, ইনসাইড মানে কি? ভিতরে। হ্যাঁ, কার্ডিও শব্দ মানে কি? কার্ডিও মানে কি? হার্ট, মানে হার্ট নিয়ে কিছু একটা বলতেছে। আমরা যেখানে কার্ডিও শব্দটা পাবো বুঝবো কি হার্ট নিয়ে আলোচনা করতেছে। এন্ডো মানে কি বললাম? ইনসাইড। ইনসাইড মানে কি? ভিতরে। এখানে কিছু ডিরেকশনাল টার্ম আছে। হ্যাঁ, যেমন সুপেরিয়র, এই শব্দটা আমরা পাবো। কি পাবো? সুপেরিয়র মানে কি? উপরে, ঊর্ধ্বতন। সুপেরিয়র, যে বলে না উনি আমার সুপেরিয়র, আমার উপরের লোক, তাই না? সুপেরিয়র মানে কি? উপরে। সুপেরিয়র মানে কি? এর বিপরীতটা কি? ইনফেরিয়র। সুপেরিয়র, ইনফেরিয়র। সুপেরিয়র মানে কি? উপরে। ইনফেরিয়র মানে কি? নিচে। তাহলে লেখেন ইনফেরিয়র। কোথায় লিখলাম? এই যে ইনফেরিয়র, ইনফেরিয়র। হ্যাঁ, নিচে। এবার কি আছে? সামনে। সামনে আমরা কি বলি? হ্যাঁ, অ্যান্টেরিয়র। শুনেন, কিছু শব্দ হচ্ছে ইংরেজি, কিছু শব্দ হচ্ছে ইংরেজি, এটাকে বাংলা আমরা বলি, আর মেডিকেলের শব্দগুলি আলাদাভাবে হয়। শব্দগুলো কি আলাদা হয়। এই জন্য আমরা সামনে আমরা কি বলি? ফ্রন্ট বা ইন ফ্রন্ট, সামনে ইংরেজি শব্দ, কিন্তু আমরা মেডিকেলে বলবো কি? অ্যান্টেরিয়র। ANTERIOR। অ্যান্টেরিয়র মানে কি? সামনে। অ্যান্টেরিয়র শব্দের অর্থ কি? বাংলা লিখে রাখেন। অ্যান্টেরিয়র মানে কি? সামনে। পোস্টেরিয়র মানে কি? পিছনে। পোস্টেরিয়র। তাহলে সুপেরিয়র, ইনফেরিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র।
এরপর পাবো হচ্ছে প্রক্সিমাল, PROXIMAL, প্রক্সিমাল। প্রক্সিমাল মানে হচ্ছে কি নিকটবর্তী, কাছে। প্রক্সিমাল মানে কি কাছে, মানে সে আমার কাছে। সালেন স্যার কি আমার স্যার কাছে, তাহলে সালেন স্যার ইজ প্রক্সিমাল টু মি, আমার কাছে, নিকটবর্তী। হ্যাঁ, এর বিপরীতটা কি হবে? দূরে। দূরে কি হবে? ডিস্টাল, দূরবর্তী। ডিস্টাল মানে কি দূরবর্তী, তাই না? তাহলে কি বলে আমরা উপরে? উপরে মানে কি সবাই বলেন? উপরে মানে কি সুপেরিয়র। উপরে মানে কি আওয়াজ হয় না। উপরে মানে কি নিচে, সামনে, পিছনে, কাছে, কাছে, দূরে। মনে থাকবে তো? হ্যাঁ, যারা জিজ্ঞেস করবো সে পারবেন তো? বলেন দূরে কি? ডিস্টাল, ডিস্টেন্স থেকে ডিস্টাল, দূরবর্তী। কাছে কি হবে? প্রক্সিমাল। উপরে কি হবে? নিচে, ইনফেরিয়র। বাদ রইল কি? সামনে পিছনে হয়েছে তো, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র। আর কি বাদ রইল? পাশে। পাশে, সে আমার পাশে। পাশে না, এই পাশে হচ্ছে কি ল্যাটেরাল। হ্যাঁ, ল্যাটারাল মানে কি পাশে। ল্যাটারাল মানে কি পাশে, ঠিক আছে? ল্যাটেরাল, LATRAL, ল্যাটারাল মানে কি পার্শ্ববর্তী বা পাশে, ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে সুপারফিশিয়াল, এই শব্দটা পাওয়া যায়, SUPERFICIAL, সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে হচ্ছে উপরিভাগ, উপরের দিকে। যেমন চামড়া, আমাদের কি বডির সুপারফিশিয়াল পার্ট, মানে কি উপরের বা বাইরের পার্ট, ঠিক আছে? আর ভিতরে হইলে ডিপ, গভীর, ডিপ বলে। হ্যাঁ, গভীর। ক্লিয়ার? সুপারফিশিয়াল মানে হচ্ছে উপরিভাগ, উপরিভাগ মানে উপরের স্তর, যেটাকে আমরা বলছি। তাহলে এন্ডো মানে কি বললাম আমরা? ইনসাইড, ভিতরে। এন্ডো মানে কি ইনসাইড। কার্ডিও মানে কার্ডিও, হার্ট। নেফ্রো মানে কি? নেফ্রো মানে হচ্ছে কিডনি সংক্রান্ত আর কি। হ্যাঁ, KIDNEY, কিডনি সংক্রান্ত, নেফ্রো। হেপাটো মানে কি? লিভার। হেপাটো, লিভার সংক্রান্ত বিষয়। হ্যাঁ, হেপাটো মানে কি লিভার। এই জন্য লিভার বিশেষজ্ঞকে কি বলা হয়? হেপাটোলজিস্ট, ঠিক আছে? হেপাটোলজিস্ট। আচ্ছা, RHINO, রাইনো। রাইনো মানে নোজ। রাইনো মানে কি? RHINO, রাইনো। RHINO, রাইনো। সাইটো, CYTO, সাইটো মানে সেল। সাইটো মানে কি সেল। লেখা হয়েছে সবার? আচ্ছা, এরপর আরেকটা শব্দ আছে, লেখেন, যেখানে আমরা আইটিস পাবো। আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন শব্দের অর্থ কি? প্রদাহ কি জিনিস? প্রদাহ কি জিনিস? কোন শব্দের শেষে যখন আইটিস থাকবে আমরা ওখানে কি বুঝবো? প্রদাহ মানে ইনফ্লামেশন। এই প্রদাহ বা ইনফ্লামেশন জিনিসটা কি? এটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, মানে আমার ভিতরের টিস্যু বা সেলের কিছু কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটা আমরা 5টা সাইন দিয়ে বুঝতে পারি। এটাকে বলে কার্ডিনাল সাইন অফ ইনফ্লামেশন। কি সাইন? মানে উল্লেখযোগ্য লক্ষণ। এই লক্ষণ কয়টা দেখলে আমরা বুঝবো কি কি হচ্ছে? ইনফ্লামেশন হচ্ছে। ক্লিয়ার? এই 5টা সাইন কি কি? প্রথম হচ্ছে রেডনেস, এটাকে বলা হয় ডলর, প্যাথোলজি ভাষায় বলে ডলর। হ্যাঁ, রেডনেস। তারপর কি?
ডলর, রবর, ক্যালর। রবর মানে কি? পেইন। ক্যালর মানে হচ্ছে কি? হিট। তারপর কি? সোয়েলিং, টিউমার। এনি কাইন্ড অফ সোয়েলিং ইজ কল্ড টিউমার। টিউমার মানে হচ্ছে ফুলা, ফুলা মানে হচ্ছে টিউমার। এনি কাইন্ড অফ সোয়েলিং ইজ কল্ড টিউমার। অনেকে টিউমার মানে ভাবে কি? কিভাবে? ক্যান্সার। টিউমার মানে কিভাবে? টিউমার মানে ক্যান্সার না। ক্লিয়ার? কটা পাইলাম? রেডনেস, পেইন, হিট, সোয়েলিং। প্যাথোলজিকে বলা হয় ডলর, রবর, ক্যালর, টিউমার, আর বলা হয় ফাংশিওলেইস। এটা হচ্ছে প্যাথোলজিক্যাল ভাষা। হ্যাঁ, তা আমি সহজ ইংলিশ ভাষাও লিখে দিলাম, রেডনেস, পেইন, হিট, সোয়েলিং। বাংলায় অনেকে বলে দেন স্পর্শকাতরতা। স্পর্শকাতরতা ইজ ওয়ান কাইন্ড অফ পেইন, মানে এটা পেইনের ক্যারেক্টার, সেন্সিটিভনেস। বুঝা গেছে? হ্যাঁ, অথবা বার্নিং, জ্বালা, ওই জ্বালাতে পেইন, তাই না? এবং যেখানে এই চারটা লক্ষণ আমরা পাবো, 5 নাম্বারটা চলে আসবে, এটাকে বলা হয় লস অফ ফাংশন। লস অফ ফাংশন, কার্যক্ষমতা হ্রাস পাওয়া। এই ইনফ্লামেশনের পারফেক্ট উদাহরণ হচ্ছে কোনটা? বয়েলস বা অ্যাবসেস। ফোড়া, ফোড়া হচ্ছে কি? এটার একটা উদাহরণ। দেখেন, যখন ধরেন কারো হাতে একটা জায়গায় একটা ফোড়া হইলো, হ্যাঁ, এই ফোড়াটা কেমন হয়? প্রথমে লাল হয়ে থাকে, তাই না? প্রথম দিকে কি লাল থাকে না? পরে পাকলে গিয়ে সাদা হয়, হলুদ মুখ হয়, তাই না? তার মানে কি, আমার লাল হলে কি পাইলাম আমি? রেডনেস। ওই জায়গায় কি ব্যথা হয় না? হয় না? কি বলা হয় এটাকে? পেইন। ওই জায়গায় হাত দিয়ে দেখলে কি হবে? একটু দেখবেন উত্তাপ, গরম গরম লাগতেছে, ওই জায়গাটা গরম থাকে, হ্যাঁ, হিট। ওই জায়গায় ফোড়া হইলে কি? যা কিছু ভেদ করে ওঠে সেটাকে আমরা কি বলি? উদ্ভেদ, মানে উদ্ভিদ। মাটি ভেদ করে উঠলে হয় উদ্ভিদ, আর শরীর ভেদ করে হইলে বলে কি? উদ্ভেদ, ইরাপশন, তাই না? তাহলে এই যে সোয়েলিং, এটাই হচ্ছে টিউমার। হ্যাঁ, এনি কাইন্ড অফ সোয়েলিং ইজ কল্ড টিউমার, বা এটাকে সোয়েলিং বলি আমরা। এবং যখন এই হাতে হইলো, পায়ে হইলো, যেখানে হইলো, দেখবেন হাতটা আপনি সোজা করতে পারবেন না, ভাঁজ করতে পারবেন না। যদি বিশেষ জায়গাতে হয়, ঘুমাইতে যেতে পারবেন না, বসতে পারবেন না। হ্যাঁ, যার হয়েছে, সবারই কম বেশি হয়েছে, ছোটোবেলায় বড়োবেলায় হোক, হয় না? তাহলে কি হলো? ওই জায়গার ফাংশনটা কি হয়ে গেল? লস হলো, মানে আপনার ফাংশনটা ঠিক মতো কাজ করতেছে না, লস অফ ফাংশন বলা হয়। ক্লিয়ার তো? তাহলে এই 5টা সাইনকে বলা হয় ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন বা বিশেষ বৈশিষ্ট্য। ক্লিয়ার? এবং এই ইনফ্লামেশনকে আমরা প্রকাশ করি কি দ্বারা? আইটিস দ্বারা। ক্লিয়ার? এখন ধরেন কোথাও যদি শব্দ পাইলেন কার্ডাইটিস, শব্দটা কি পাইলেন? ধরেন কোনো রিপোর্টে পাইলেন কার্ডাইটিস, কি বুঝবেন? হার্টের প্রদাহ। যদি বলা হয় এন্ডোকার্ডাইটিস, হ্যাঁ, হার্টের 3টা কাভারিং আছে, এটা হার্ট অ্যানাটমিকে পড়তে হয়। যা 3rd ইয়ারে পড়ছেন না কে, বা পড়েন নাই, 4th ইয়ারে তো পাস করছেন, 3rd ইয়ার পড়ে আসার কথা, বা 2nd ইয়ার পড়ে আসার কথা অ্যানাটমিতে। কে? হার্টের লেয়ার কয়টা? চেম্বার বলি নাই, লেয়ার বলছি। চেম্বার 4টা ঠিক আছে, লেয়ার কয়টা? 3টা থাকে। উপরে হচ্ছে ইপিকার্ডিয়াম বা পেরিকার্ডিয়াম, এটা হার্টের কাভারিং লেয়ার, ইপিকার্ডিয়াম বা পেরিকার্ডিয়াম। মাঝখানে মাসেল অংশ, এই মায়ো মানে মাসেল। মায়ো শব্দের অর্থ কি? লেখেন মায়ো, MYO। মায়ো মানে কি? মাসেল। মাসেল মানে কি? মাংস, পেশি। তাহলে হার্টের একটা মাসেল আছে না? এই যে গরুর হার্ট দেখবেন মাংস মোটা, এই মাংসর অংশটুকুর নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। ভিতরে একটা পর্দা আছে, পাতলা লেয়ার আছে, নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। যদি এই এন্ডোকার্ডিয়াম অর্থাৎ হার্টের ভিতরের যদি লেয়ারে কি হয়? ইনফ্লামেশন হয় যে কোনো কারণে, তখন সেটাকে আমরা কি বলবো? এন্ডোকার্ডাইটিস। আইটিস মানে প্রদাহ, ইনফ্লামেশন। ক্লিয়ার? তাহলে হার্টের ভিতরের লেয়ারের প্রদাহ হলে আমরা কি বলবো? এন্ডো, জোরে বলেন, জোরে বলেন। কার্ডাইটিস মানে কি? হার্টের প্রদাহ। কার্ডাইটিস মানে কি?
আর এন্ডোকার্ডিটিস মানে হার্টের ভিতরের লেয়ারের প্রদাহ। ঠিক আছে তো? গুড। যদি কারো কিডনিতে প্রদাহ হয়, এসে বলে ভাই আমার কিডনি প্রদাহ হয়েছে, তাহলে কি বলবো আমরা মেডিকেলে? কিডনি কি বলছিলাম? তা কি বলবো আমরা? নেফ্রাইটিস বলবো, তাই না? তা আমরা বুঝবেন কোথায় সমস্যা হয়েছে, কিডনিতে প্রদাহ হয়েছে। এতটুকু তো বোঝা যাবে। যারা ফার্স্ট ইয়ারে আছেন বুঝবেন না? আজকে পড়ালে কঠিন লাগতেছে, সহজ না? আরও মজা লাগবে যখন বাসায় দেখবেন কারো রিপোর্ট সামনে চলে আসবে, আপনি রিপোর্টটা দেখে বুঝতেছেন, দেখবেন অনেক মজা লাগবে এবং সবাই আরে এত বড় ডাক্তার হয়ে গেছে। নিজের জন্য লাগবে, নিজের শেখার জন্য লাগবে। এগুলো ভালো পড়লে ওই চায়া চায়া দেখা দেখা লিখতে হইব না, নিজের ভিতর থেকেই পারবেন, ভিতর থেকে লিখতে পারবেন। সহজ জিনিস, কিন্তু মজা লাগাইতে হবে। যারা ঘুমাইতেছেন তারা কিন্তু বুঝবেন না। অনেকে ঘুমাইতেছেন, সাবধান। হ্যাঁ, কি বুঝবে? ঘুমাইলেও বুঝবো? আল্লাহু আকবার, এটা আধ্যাত্মিক ব্যাপার। হ্যাঁ, এটা আমার শিখাই দিয়েন। ঘুমের মধ্যে ওই যে রাত্রেবেলা নিয়ত কইরা দোয়া পড়া ঘুমাইলেও কি সারা রাত নাকি হইতে থাকে, ওই রকম আর কি। ঘুমাইলেও বলে পড়া শিখবো। এই গেল না? আচ্ছা, এবার আমরা আসি হেপাটো মানে কি বলছিলাম? হেপা মানে কি? হেপা মানে কি? কিডনি, লিভার। হেপা মানে কি? লিভার। লিভারের প্রদাহ হইলে কি হয়? এটা আমরা সবাই চিনি না, জানি, পরিচিত, হেপাটাইটিস। হেপাটাইটিস মানে হেপাটাইটিস বি না। তাহলে এখন দেখেন, এই হেপাটাইটিস বুঝতে গেলে আপনাকে প্র্যাকটিস অফ মেডিসিন থেকে এই হেপাটাইটিস রোগ সম্পর্কে জানতে হবে। 5 ধরনের হেপাটাইটিস হয়, তাই না? কি কি? এ, বি, সি, ডি, ই। এর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে হেপাটাইটিস বি অ্যান্ড সি। বি এর চাইতেও সিটা ভয়ঙ্কর, বি এর চাইতে সিটা বেশি ভয়ঙ্কর, কিন্তু দুইটা বেশি এখন মহামারীর মতো ছড়া যাচ্ছে হেপাটাইটিস বিটা। এ আর কি ডি, ই এগুলো অত বেশি না, এগুলা আমাদের বডির ভিতরে এমনি হয়, এমনি এমনি ভালো হয়ে যায়, আমরা টেরও পাই না। বুঝতে পারছেন তো? তাহলে এগুলো জানতে হলে কি করতে হবে আপনাকে? ওই যে প্র্যাকটিস অফ মেডিসিন মানে কি, পরিপূর্ণভাবে ওই রোগ সম্পর্কে ডিটেল জানতে হবে। ওষুধ দরকার নাই, আমি কি বলছি, ওষুধ দরকার নেই, ওষুধ নিয়ে মাতামাতি করবেন না। অ্যালোপ্যাথি প্র্যাকটিস অফ মেডিসিন পড়লে আপনি রোগটা ভালো মতো ডিটেলস ওখানে পড়তে পারবেন। আর আমরা আমাদের ওষুধ কীভাবে দেব? কি দেব? একটু আগে বলছি, ওষুধ দেওয়ার শর্ত কি? ওষুধ দেওয়ার শর্ত কি? 1 নম্বরে কি বলছিলাম? রোগী লিপি। 2 নম্বরে লক্ষণের মূল্যায়ন, ইভালুয়েশন অফ সিমটম, মানে কোন লক্ষণ নেব, কোন লক্ষণ নেব না, কোনটাকে বেশি জোর দেব, কোনটাকে কম জোর দেব। এরপরে লক্ষণগুলোকে কি করবো আমরা? রেপার্টোরাইজেশন, রেপার্টরি হেল্প নিয়ে, মুখস্থ ওষুধ না। জিব্বা লালা মানে আমি মার্সল দেব না, লবণ পছন্দ মানে আমি নেটটাম দেব না, রাখবো এদেরকে। এদেরকে ছাড়া সম্ভব না, এদেরকে রাখতে হবে। বাট এদের সাথে আর কারা কারা আছে, অন্য কোনো ওষুধ আছে কিনা আমি সেটা দেখবো। ওই যে জন্ডিস মানে কি বলছিলাম? মুখস্থ ওষুধ চেলিডোনিয়াম, অথচ নেটটাম সাল্ফ খুব ভালো ওষুধ। শিশুদের ক্ষেত্রে অ্যাকোনাইট এসে জন্ডিসের জন্য খুব ভালো ওষুধ, তাই না? কার্ডিয়াস মেরিনাস আছে, লাইকোপোডিয়াম আছে, চমৎকার ওষুধ আছে, লক্ষণ মিলতে হবে। এই জন্য এই রিপারেশন করব, করার পর সবার শেষে ম্যাথমেটিক্যাল হেল্প নিয়ে আমি তখন ওষুধ সিলেকশন করব। তাহলে এগুলা আপনাকে আলাদা আলাদাভাবে শিখে নিতে হবে, যেটা একজনের পক্ষে সম্ভব না। হোমিওপ্যাথি কারো পক্ষে পূর্ণাঙ্গভাবে শেখানো সম্ভব না। একজন স্যারের কাছ থেকে, একজন যে ভালো পারে তার কাছ থেকে ভালোটা নিতে হবে। আপনার কাজ হচ্ছে এগুলোকে সমন্বয় করা। আমরা প্যাথোলজি শিখি, ওই যে আসার সময় যে স্যারের সাথে আলোচনা হইলো, ওই যে আমাদের মোস্তফা স্যার বলতেছে, স্যার প্যাথোলজি অনেক ক্লাস করছি, রাখতে পারি না, মনে থাকে না, পারি না। কারণটা কি জানেন? সমন্বয় করতে পারি না। আলাদাভাবে আমরা পারি, কিন্তু আমার নলেজটা যখন আমি দেব, রোগী যখন সামনে আসবে, এই যে 4-5টা জিনিসের সমন্বয় যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন আপনি খুব ভালো চিকিৎসা দিতে পারতেছেন। তখন আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। ঠিক আছে? তো দেরি হয়েছে, আর আমরা একটু ওয়েট করবো, আর কয়েকটা শব্দ শিখব। আচ্ছা, এটা গেল আমাদের। এরপরে ওমা শব্দের অর্থ কি? ওমা, ও এম এ, ওমা মানে কি? ওমা মানে জোরে বলেন। বলছিলাম একটু আগে, খেয়াল করেন নাই কেউ? বলেন কি? এই যে বলতেছে, ঠিক আছে তো? জোর সবাই বলেন কি? ওমা মানে ক্যান্সার না, কিন্তু ওমা মানে টিউমার। এই ক্যান্সারাস, এই সরি, টিউমারটা 2 ধরনের হয়। একটা হচ্ছে ক্যান্সারাস, একটা হচ্ছে নন ক্যান্সারাস।
একটা হচ্ছে ওই বিপজ্জনক, একটা হচ্ছে বিপজ্জনক না। বাংলা বইগুলো আছে কে দোষযুক্ত, একটা হচ্ছে দোষমুক্ত। ক্লিয়ার? একটা কি দোষযুক্ত, আমরা ক্যান্সারাস, নন ক্যান্সারাস। এখন দেখেন এই ক্যান্সার হচ্ছে কি ইংরেজি শব্দ, আমজনতার ভাষা, মেডিকেলের ভাষা কিন্তু ক্যান্সার না। ক্যান্সার হয়তো বা ভুলক্রমে বা মানে কয়েকটা জায়গাতে হয়তো ক্যান্সার শব্দটা চলে আসে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি কোনো বই পুস্তক রিপোর্ট টিপোর্টে ক্যান্সার শব্দটা পাবেন না। এটাকে কি বলা হয়? নট কার্সিনোম। ম্যালিগন্যান্সি শব্দটা হবে ম্যালিগন্যান্সি, হ্যাঁ, ম্যালিগনেন্ট, NANT, ম্যালিগনেন্ট টিউমার। ওকে। আর একটা হচ্ছে বিনাইন, BENIGN, বিনাইন। বানান ঠিক আছে? টিউমারটা কয় ধরনের হয়? আমরা এখন কি বলবো? ম্যালিগনেন্ট বা ম্যালিগনেন্সি। যত জায়গাতে যদি চোখে পড়ে কোনো বই পুস্তক রিপোর্ট কাগজ কলম জার্নাল ম্যালিগনেন্ট বা ম্যালিগনেন্সি, কি বুঝবেন? চোখ বন্ধ হয়ে বলবেন ক্যান্সারাস, কোনো সন্দেহ নাই। বুঝতে পারছেন? এখন কনফিডেন্সের সাথে বলবেন ম্যালিগনেন্ট মিন্স ক্যান্সারাস, বিনাইন মিন্স নন ক্যান্সারাস। বাংলায় লিখে রাখেন আপনারা, ম্যালিগনেন্ট মানে ক্যান্সারাস বা ক্যান্সার, বিনাইন মানে শব্দ উচ্চারণ হবে কি বিনাইন। যারা পারেন না উচ্চারণ বাংলায় লিখে রাখেন। বললাম না, আপনার নোট আপনি আপনার মতো করে যা মন চাই লিখে রাখেন, আপনার বুঝতে হবে। ক্লিয়ার? কি পিছনে বুঝতেছেন? ওই যে আমির হোসেন দেরিকে এই তো বললাম, লাভ কি? সারাদিন শেষ তো, অর্ধেক পড়া শেষ। হ্যাঁ, জরিমানা হইব। উচ্চারণটা কি হবে? বিনাইন। ক্লিয়ার তো? মানে কি নন ক্যান্সারাস, লিখে রাখেন নন ক্যান্সারাস মানে ক্যান্সার নাই। ম্যালিগনেন্ট মানে কি ক্যান্সারাস। এই জন্য অনেকে ফোন দিয়ে বলে স্যার ক্যান্সার তো নাই। আরে আছে তো বেটা, এই ভাষা তো বুঝোস না। এরপরে ক্যান্সারের বিভিন্ন পার্ট আছে, হ্যাঁ, কার্সিনোমা, সারকোমা, এরকম অনেক পার্ট আছে। ওইটা যদি কখনো সময় সুযোগ হয় টিউমার নিয়ে একটা ক্লাস নিয়ে নেব ইনশাল্লাহ, সরকার বইলে স্পেশালভাবে টিউমার নিয়ে। এটা অনেক, বা নিউপ্লাজম বলা হয় মেডিকেলে। নিউপ্লাজম মানে টিউমার, কি বলা হয়? নিউপ্লাজম, NEOPLASM, নিউপ্লাজম। এই গেল, হ্যাঁ। এরপরে আরেকটা পাবো আমরা, মুছে ফেলি না, এই উঠেন না, নড়াচড়া করেন না, সবাই চুপচাপ কাজ সারেন। সারা যারা কাজ করতেছে যার যার সামনে যাবেন, একদম নিঃশব্দে কাজ শেষ করে ফেলবেন, কোনো ঝামেলা করবেন না, কথা বলেন না, আর একটু কষ্ট করেন। দেখেন একটা শব্দ আছে কোলে, CHOLE, কোলে। কোলে কোলে মানে কি? কোলে নেওয়া। কোলে উচ্চারণটা কি হবে? কোলে। কোলে মানে হচ্ছে গল ব্লাডার। মজা লাগতেছে? কে কে মজা পাইতেছেন না হাত তুলেন। পাইতেছেন না হাত তুলেন। বেড়া বাদ সিলেবাস থেকে বাদ। কথা কওয়া মানে বিপদ, ও কথা কওয়া মানে বিপদ। সবাই ধরে কন্যা আইব তোমারে, হ্যাঁ, তাহলে কন্যা খাও না। আর কে মজা পাইতেছেন হাত তুলেন, যারা মতো পরে আইছেন না, এখন তো সবাই আগে আইছেন। কোলে মানে কি? গলব্লাডার মানে কোনটা? পিত্ত। এই পিত্তে পাথর হয় না, হ্যাঁ, পিত্তথলি। এই পাথর আমরা বলি স্টোন, তাই না? স্টোন, গলে স্টোন। আমার এক ফ্রেন্ড একদিন আমাকে একটা রিপোর্ট পাঠাইছে মেসেঞ্জারে, কত রিপোর্ট একটু দেখো। আমাকে কি দেখুন, কি জানতে চাইতেছো? ওই ডাক্তার কইছে পিত্তের থলিতে পাথর হয়েছে। আমি তো কোনো পাথর খুঁজে পাইতেছি না। কারণ কি? ও তো মেডিকেল পার্সন, ও তো গলে স্টোন খুঁজতেছে। স্টোন শব্দটা কোন জায়গায় আছে পুরো রিপোর্ট মুখস্থ করতেছে। আমি কই দোস্ত তুমি পাইবা না। কি সুন্দর করে রিপোর্টের শেষে লেখা আছে কি? কোলে লিথিয়াসিস। এই কোলে লিথিয়াসিস মানে হচ্ছে গলস্টোন। কি বুঝা গেছে? আপনারা যদি কোনো আল্ট্রাসোনোগ্রামের মধ্যে এই শব্দটা পান তাহলে কি বুঝবেন? হ্যাঁ, কোথায়? সবাই বলতেছে না, মানে বিশ্বাস হইতেছে না মনে হয়, কনফার্ম না। কি হয়েছে? কথা কয় না। কি হয়েছে? পাথর হয়েছে। কোথায়? গল ব্লাডারে বা পিত্তথলিতে পাথর হয়েছে। ঠিক আছে, কোলে লিথিয়াসিস।
আর যদি কেউ কেউ যদি সহজ করে বোঝানোর জন্য বইলা দেয় গল স্টোন, তাহলে তো হইলই কাম, দিতে পারে, অনেক নলেজ দিয়ে দেয়, গল স্টোন দেয় খুব কম। তার মানে আমার জানতে হবে কোনটা, এই শব্দটা কোলে। তাহলে বুঝছেন তো, রিপোর্ট বুঝতে গেলে আমরা ভাষা না বোঝার কারণে আমরা কথা বলতে পারি না রোগীর সাথে। কি মজা লাগতেছে, ভালো লাগতেছে? আসলেও শিখছেন তো? এই যে বিকেলে কিন্তু ভাইবা হইব পরীক্ষা, পুরস্কার স্যার পুরস্কার রেডি করেন, নেওয়ার বাকিটা কিন্তু অনেক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, 3 জন। হ্যাঁ করেন করেন। আচ্ছা এই যে স্যার কিন্তু স্যারের নোট করে কিন্তু প্রশ্ন বানিয়ে দিচ্ছে আপনাদের জন্য। ঠিক আছে, যদি কিডনিতে পাথর হয়, কিডনি পাথর হয় না, কিডনি স্টোন হয় না, বা বলে কি মূত্রথলিতে পাথর, তাই না? হয়তো এই পাথর একটা নাম আছে ক্যালকুলি, আমরা রেপার্টরিতে যেটা পাই ক্যালকুলি। হ্যাঁ, এই ক্যালকুলি মানে কি? পাথর। কিডনির নাম জানি আমরা একটু কি বললাম একটু আগে, নেফ্রো, মানে নেফ্রো মানে কিডনি সংক্রান্ত কোনো একটা বিষয়, তাই তো? এই কিডনির আর একটা নাম আছে হচ্ছে রেনাল। রেনাল মানে কি? রেনাল শব্দ অর্থ কি? কিডনি। মহিলাদের কিডনি কটা থাকে? পুরুষের 2টাই থাকে। আচ্ছা যাক, পারছে তাইলে না, অনেক ভালো পারে। এবার যদি বলি কিডনির পজিশনটা কোন জায়গায়? কিডনি পাথর হলে কি হয়? কি হয় কিডনি পাথর হলে কি হবে? আমরা কি বলবো? রেনাল ক্যালকুলি, মানে কি কিডনি পাথর, তাই তো? এখন দেখেন এই যে কিডনি পাথর যখন হয়, এখানে কি প্রচণ্ড ব্যথা হয় না? প্রচণ্ড ব্যথা হয় তো। এই কিডনি পাথরের ব্যথার একটা বৈশিষ্ট্য আছে, এই জন্য প্র্যাকটিস অফ মেডিসিন পড়তে হবে। কে কিডনি স্টোন বা রেনাল ক্যালকুলির প্র্যাকটিস অফ মেডিসিনে যাবেন, ওখানে এর ক্যারেক্টারিস্টিক আছে যে আপনি কিভাবে বুঝবেন, কিভাবে বুঝবেন, তাই না? কিডনি পাথর যদি হয়, এর প্রচণ্ড কোমর ব্যথা হয়, কোমর ব্যথা হয়, তাই না? কোমরটা কোন জায়গায়? কোমর কোনটারে বলে? আপনি বলেন কোমর কোনটা? বুঝি নাই। এই আপনি বলেন, সাজারা সাহেব বলেন কোমর কোনটা? এটা কোমর। হ্যাঁ দাঁড়ান একটু কষ্ট করে, একটু কষ্ট দেই, সামনে আসেন। হাসলো কে? হাসা বন্ধ, মুখ একদম ঘুষিতে দাঁত ফাটাইলাম দেরা, হাসা বন্ধ। হাসি আবার কি? ডাক্তার হাসবো কেন? ডাক্তার হাসবে মুচকি হাসি, দাঁত বন্ধ। কোথায় কোমর কোথায়? আমার 2 হাত যেখানে পিছে যাবে, এটা হচ্ছে কোমর। গুড। কোমর দাঁড়ান, যায় না, যাইতে বলি নাই, দাঁড়ান। ছোটবেলায় পিটি করছেন না? কোমরে হাত দিয়ে দাঁড়ান। এটা কি হইলো? তখন কিন্তু এখানে একটু আগে বললেন পিছে হাত দিলে যেখানে রয়েছে কোমর, এখন কিছু কোমরে হাত দিয়ে দাঁড়ানি, দাঁড়িয়ে এমনি পিটিটা এরকমই হতে পারি। কেন? তাহলে এটাও কোমর, এইটাও কোমর, ওইটাও কোমর নাকি? 2টাই কোমর না? তাহলে কনফিউশন হয়ে গেল, ঝামেলা আছে। না 2টা কোমর না, কোমর একটা, এটা কোমর একটা, এইটা কি? এটা অবস্থান এই পর্যন্ত। জি। কোমরে ব্যথা রেপার্টরি কোন জায়গায় পাইবেন? হ্যাঁ, ব্যাক ব্যাক মানে কি? ঠিক। পিঠ কোনটা? পিঠে হাত দেন। তাহলে এটা কি কোমর হইল? না এটা তো ব্যাক। আপনি কইছেন যে কোমর পাইবেন কোথায়? ব্যাক। হ্যাঁ, ব্যাক কোনটা? উপরে হাত দিতেছে, পিঠ। এই পিঠ থেকে নিচ অংশ। যান, ধন্যবাদ, শুক্রিয়া। হ্যাঁ, ওনার যদি দোয়া করে দেন। ওনারটা হয়েছে, সমস্যা এটা না, সমস্যা হয়েছে আমাদের বাংলা ভাষাতে সমস্যা। বাংলা কিছু ভাষা আসছে, এই ভাষার সাথে আমাদের মেডিকেল সায়েন্সের ভাষার কোনো মিল নাই। এই জন্য রোগী যখন আইসা বলে আমার কোমর ব্যথা, এই কোমর ব্যথার জন্য আমাদের ব্যাখ্যা নেই। আমরা বলতে হয় আপনার কোমরের কোন জায়গায় ব্যথা, ওই যে আমরা বলি কোন অঙ্গে, ফার্স্টে এই কত, আবার কতদিন যান কিসের জন্য, আমার আছে কোন অঙ্গে, পজিশনটা আগে কি? পজিশন, কোন অঙ্গ, মানে আপনার লোকেশনটাকে ঠিক রাখতে হবে। যদি লোকেশন ঠিক না থাকে আমরা ওষুধ পাবো না, রেপার্টরিতে খুঁজে পাবো না। এই যে দেখেন কঙ্কাল সাহেব দাঁড়ায় আছেন, তাই না? অ্যাকচুয়ালি বাংলায় কোমর বলতে কত না, কোমরের বাউন্ডারিটা হচ্ছে আমাদের এখান থেকে শুরু করে মেরুদণ্ড হয়েছে, এখান থেকে পুরোটা মেরুদণ্ড, এটা কোমর। তাহলে বললেন কি মেরুদণ্ড? এই যে কঙ্কালের মাথার এখানে বসছে, এখান থেকে শুরু করে পুরোটা আমার মেরুদণ্ড, স্পাইন,
কি বলে এটাকে, স্পাইন বা ভার্টিব্রা, তাই তো? এই যে কোমর, হ্যাঁ আচ্ছা এটাও তো দেখাবো, সমস্যা নেই, সবটাই রাখবো। এই যে কোমর, হ্যাঁ, অর্থাৎ আমি যে প্যান্ট পরি, পায়জামা পরি, বেল যেখানে পরি, এটা হচ্ছে মূলত আমার কোমরের বাউন্ডারি, হ্যাঁ। কিন্তু আমাদের এখান থেকে একটু জায়গা চেঞ্জ হইলে আমাদের নাম চেঞ্জ হয়ে যাবে, রেপার্টরিতে বলি, মেটামেডিকাতে বলি, পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? আমাদের এই অংশটার নাম হচ্ছে, এই যে কোমরের বলতে ঠিক উপরে যেটা পিছন সাইডের, হ্যাঁ, অর্থাৎ মেরুদণ্ডের নিচের যে পোর্শনটা, এই জায়গাটা যে ফাঁকা জায়গা, হ্যাঁ, পেটের, এটাকে আমরা বলি লাম্বার রিজিয়ন। লাম্বার রিজন, তাই না? বুকের খাঁচা বরাবর যে দেখেন মাঝ বরাবর পিঠের যেটা, হ্যাঁ, পিঠ কিন্তু পুরোটা ব্যাক সাইড, পুরোটাই কিন্তু পিঠ, কিন্তু পিঠ বলতে শুনতে আমরা এতটুকু বুঝি, তাই না? এই অংশটাকে বলে থোরাসিক বা ডরসাল পার্ট। থোরাসিক বা, তাহলে অ্যানাটমিতে শিখছেন বা যারা ফার্স্টে তা শিখবেন, উপরের পার্ট যেটা আমাদের ঘাড়, এটা হচ্ছে সার্ভাইকাল পার্ট, তাই না? এই লাম্বারের নিচে হচ্ছে আমাদের স্যাক্রাম এবং সবার শেষ হচ্ছে কক্সিস। এ হচ্ছে মেরুদণ্ডের 5টা পার্ট। এখন দেখেন এই যে লাম্বারের সাথে স্যাক্রাম কক্সিস মিলিয়ে পাশে দুই পাশে দুইটা এরকম হাড় আছে, এই যে কোনার যেটা হাড়, এটাকে বলা হয় কক্সাল বোন বা পেলভিক বোন বা হিপ বোন। কি বলা হয়? হিপ বোন, কক্সাল বোন বা পেলভিক বোন। এই পুরোটা মিলে যে যে খাঁচাটা তৈরি করছে বাউন্ডারি, এটাকে বলা হয় পেলভিস বা তলপেটের অংশ, হ্যাঁ, পেলভিক রিজন, তলপেটের অংশ। মহিলাদের ক্ষেত্রে পেলভিক রিজনটা একটু চওড়া থাকে, কারণ তারা বাচ্চা ক্যারি করতে হয়, এটা তাদের জন্মগতভাবেই তৈরি, ন্যাচারালি। পুরুষের ক্ষেত্রে একটু চাপা থাকে। কোনো কোনো মহিলার ক্ষেত্রে পুরুষালি বডি থাকে না, তখন তাদের এই জায়গাটা চাপা থাকে। আমাদের স্পেসিফিক ওষুধ আছে, নাম কি? আমরা বলি সিপিয়া বডি, পুরুষের মতো, তাই না? তখন এদের যদি এই জায়গাটা চাপা থাকে, এই জায়গাটা তখন বাচ্চা তাদের প্রসব করতে, নর্মাল ডেলিভারিতে কষ্ট হয়, তখন তাদের সার্জারি লাগে। দেখেন, আমার নর্মাল অ্যানাটমির জ্ঞান না থাকলে কিন্তু এই বিষয়গুলি আমরা বুঝবো না। এই কথাটা আল্ট্রাসোনোগ্রামের মধ্যে লেখা থাকে যে তার এই পেলভিসের অংশটা ন্যারো, চাপা, কিন্তু আমরা ভাবি কি সিজার করতে গেলেই মানে আরে ডাক্তার পয়সা বেশি পাইব, সব ক্ষেত্রে না। তাহলে আপনার যদি এতটুকু নর্মাল জ্ঞান থাকে, আমরা বুঝবো কি না তার এই জায়গাটা গাইনোকয়েড পেলভিস না। স্বাভাবিক মহিলাদের পেলভিকটাকে বলা হয় গাইনোকয়েড পেলভিস। এটা আমার গাইনো বইয়ের মধ্যে লেখা আছে। আমার গাইনি বই নাই কার কার কাছে? হাত তুলেন। না, নাই কার কার কাছে? দেখি হাত তুলেন। নাই গাইনি বই, আমার লেখা একটা ছোট্ট গাইনি বই আছে, নাই আপনাদের কাছে? আমি কলেজে মাত্র 40টা বই দিছি, আজকে 2 বছর হয়ে গেল, এই 40টা বই শেষ হয় না, আপনারা কালেকশন করতে পারেন নাই। একজন স্যার, আপনাদের স্যার, এই বইটা তো দেখাইল বলতে যে আমাদের কলেজে স্যার লিখছে। আমাদের জাহাঙ্গীর স্যারের ম্যাটামেডিকা বইটা মনে নাই, মার্কেট আউট, শেষ হয়ে গেছে, স্যারে বলবেন আবার পাবলিশ করতে। এটা তো আপনাদের গর্ব যে আপনাদের স্যার বই লিখতে পারে। বাংলাদেশে কয়জন রাইটার আছে বলেন? এটা দেখায় তো বলতে যে আমাদের কলেজের স্যার, আমরা কি পাশে পাইছি এই স্যারের এই বইটা। আজকে কালেকশন করে নেবেন। বইয়ের গায়ের মূল্য 320 টাকা। আপনারা এখন যারা রান্নায় নেবেন কত, 200 টাকা মনে হয়, বিশাল মূল্য স্যার চলতেছে। পাশাপাশি কলেজ লাইব্রেরি থেকে যার যা বই আছে আজকে কালেকশন করে নেবেন। অন্যান্য দিন কিনলে যা দাম পাবেন, আজকে সেমিনার উপলক্ষে যে নোটিশ দেওয়া আছে, বইয়ের দামের বিশাল মূল্য ছাড় আছে, কিনে নেবেন। টাকা না থাকলে বিকাশে টাকা আনায় নেন বাসার থেকে, তাদের করে কিনে নিয়ে যাবেন যাওয়ার সময়, যে এখন বিরতি যাব আমরা, কিনে নেবেন। ঠিক আছে তো? আচ্ছা, যেটা বলতেছিলাম আমরা, তাহলে এই যে কোমর বলতে আসলে আমাদের বাংলাতে কিছু নাই, কথা বলেন না, আসতে পরে কথা হবে আবার। তাহলে আমাদের কোথায় যদি বলে এই জায়গাতে ব্যথা, আমরা বলবো কি রাইট হিপ বোন বা কক্সাল বোনে ব্যথা। যদি বলা হয় এই যে এই জায়গায় একদম ঠিক মাঝ বরাবর, এই যে এই জায়গাতে বেল্ট বরাবর, এটা বলা হয় লাম্বো স্যাক্টাল জয়েন্টে ব্যথা, মানে লাম্বারের অংশ, স্যাক্টামের অংশ, এই যে বেল্টের লাইন বরাবর, এটাকে বলা হয় কি লাম্বো স্যাক্টাল জয়েন্টে ব্যথা। এক্সের মধ্যে এই জায়গায় কথা লেখা থাকে। অনেকে কোমর ব্যথা, বাসায় কোমর ব্যথা রুগী আছে না, নিজের বাবা মা দাদা দাদি নানানি সবার একটা বয়সের পার হইলেই তাদের বডিতে হাড় ক্ষয়ের একটা রোগ চলে আসে, তখন তুমি লেখা থাকে ডিজেনারেশন, এই শব্দটা পাবেন। ডিজেনারেশন মানে হচ্ছে ক্ষয় হওয়া, নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। কি শব্দটা? ডিজেনারেশন। যদি ঘাড়ের হাড়ের ক্ষয় হয় তখন লেখা থাকে ডিজেনারেশন ইন লাম্বার, সার্ভাইকাল স্পাইন বা সার্ভাইকাল রিজিয়ন। এই জায়গায় পয়েন্ট দেওয়া আছে C1, C2, C3, C4, C5, C7 পর্যন্ত। ঘাড়ে আমাদের 7টা হাড় আছে। সি মানে সার্ভাইকাল, টি বা ডি থাকলে থোরাসিক 12টা আছে, T1, T2 বা D1, D2। লাম্বারে আছে 5টা, L1, L2, L5। রিপোর্ট বুঝবেন না? একদম সহজ।
থিমটা বুঝতেছেন তো? হ্যাঁ, এই নামগুলি জানলে এবং এখন থেকে দেখবেন অ্যানাটমি ফিজিওলজি বই পড়ে খুব মজা পাবেন। যদি কারো অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি সংক্রান্ত কোথাও যদি কোনো সমস্যা হয়, কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয়, নির্দ্বিধায় ফোন দিবেন, ফোন নাম্বার নিয়ে যাবেন, ফোন দিয়ে বলবেন স্যার আমি এই অংশের এই টপিকসটা বুঝতেছি না, চেষ্টা বুঝাই দিতে। অথবা যখন কলেজে আসবো আপনারা যদি ক্লাসের পরও যদি অনেক সময় আমরা থাকি, সময় নিয়ে বসে নেবেন, বলেন। দেব দেব দেব, সমস্যা নেই, দেব। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে তো। শেষ কথা, ওই যে কোমরের ব্যথার কথা বলছিলাম, কিডনি পাথরের যেটা, কিডনি পাথরের ব্যথা হচ্ছে আমার কোমর। কোমরকে মেডিকেলে আমরা বলি লোইন, লাম্বার অংশ যেটা, এটা বলি কি লোইন বলি। LOIN, লোইন, LOIN, লোইন মানে কি লাম্বার, কোমর বলবে না, লাম্বার। কিডনি ব্যথাটা, পাথর যদি হয়, কিডনি পাথরের ব্যথাটা পিছন থেকে শুরু করে সামনে এসে কুচকি দিয়ে নিচের দিকে নেমে যায়। কুচকিকে মেডিকেলে ভাষায় বলে গ্রোইন। কি বলা হয়? GROIN, গ্রোইন মানে কি কুচকি বা ইনগুইনাল বলা হয়। কি বলা হয়? কুচকি বা ইনগুইনাল, এটাকে বলে গ্রোইন। এই পেইনটা হবে লোইন টু গ্রোইন পেইন, লিখে রাখেন। কিডনি পাথরের ব্যথাটা হয় লোইন টু গ্রোইন পেইন, এই শব্দটা অনেক মেডিকেলে পাবেন। তার মানে কি লোইন টু গ্রোইন, ব্যথাটা কোন জায়গা থেকে কোন দিকে যাবে? পিছনে লাম্বার থেকে শুরু করে কুচকি দিয়ে নিচের দিকে নামবে। ক্লিয়ার? কিডনি পাথরকে আমরা কি বলবো? রেনাল ক্যালকুলি। গুড। আমরা ঠিক 10 মিনিটের জন্য বিরতি, 10 মিনিটের মধ্যে চা খেয়ে চট করে সবাই চলে আসবেন, টাইম লস করবেন না। ঠিক 10 মিনিট পরে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আবার দেব, টেনশন করেন না।